আচ্ছা ঠিক আছে, মানে আচ্ছা, আমি আমরা জানলাম সেটা। আজকে আমরা আজকে আমাদের পডকাস্টের চতুর্থ পর্বে চলে এসেছি। লেখক শোভন চক্রবর্তীর সাথে। শোভন দীর্ঘদিন ধরে কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের উপর প্রচুর গবেষণা করে বিভিন্ন রকমের মিথ ভেঙে দিয়েছে, যে মিথগুলো আমাদের কমরেডরা চালান, এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ ছোটবেলা থেকে অনেক লোকজন বামপন্থী মনোভাবাপন্ন হয়ে যায় এইসব ভুলভাল পৌরাণিক কাহিনী শুনে। তো আমরা আগের 3টে পর্বে স্ট্যালিনের বিভিন্ন মিথ ভেঙেছি। এই পর্বে আমরা শোভন চক্রবর্তী, যিনি 2টো বই লিখেছেন, একটা হচ্ছে কোড নেম বারবারোসা, যেটা দিয়ে অ্যাকচুয়ালি হিটলার সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করেছিল, আর একটা হচ্ছে তুষার খঞ্জর। তো শোভন, তুই বইগুলো তুমি দেখাতে পারো, তুমি মানে এটা বই দেখানো 2টো না 4টে বই অ্যাকচুয়ালি। 4টে বই আছে, ঠিক আছে, তুমি তোমার বইগুলোর ব্যাপারে পরে বলবে। তো একটা আজকে আমার আমাদের হাতের সামনে আছে আপাতত, আমি ওটা দেখাতে পারি। এটা হ্যাঁ, বাংলাদেশি ভার্সন। আচ্ছা আচ্ছা এটা আমাদের এখানে বইটার আমার হাতের কাছে নেই, আমার কাছে নিজের বই খুব কমই থাকে। এটা বাংলাদেশি ভার্সনটা আমার কাছে রয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা যেটা করব সেটাই অপারেশন বারবারোসাকে কেন্দ্র করে, অর্থাৎ যখন মানে একটা যেটা মিথ খুব সুচারুভাবে চালিয়ে দেওয়া হয় স্ট্যালিন সম্বন্ধে, যে স্ট্যালিন না থাকলে হিটলারকে পৃথিবীতে কেউ রুখতে পারতো না। আজকে আমরা সেই মিথটাকে বিশ্লেষণ করব। বাস্তব সত্য হচ্ছে আমরা যেটা দেখাবো ইতিহাসের খুব গভীরে গিয়ে, যে যখন অপারেশন বারবারোসা শুরু হলো, হিটলার তো কয়েক মাসের মধ্যেই, মানে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই মস্কোর 15 কিলোমিটারের মধ্যে চলে আসলেন, এবং ততক্ষণ পর্যন্ত স্ট্যালিন মস্কোতেই নিজেই ছিলেন। মস্কোতেই ছিলেন না, কিন্তু মানে আমি বলছি হিটলারের সেনাবাহিনী, অর্থাৎ ও আচ্ছা, হ্যাঁ, নাৎসিরা ঠিক 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 3টে ভাগ করে, একটা ভাগ রাশিয়ার দূরপ্রান্তে পৌঁছে গেল, একটা স্ট্যালিনগ্রাড, একটা লেনিনগ্রাডে গেছিল। বাট এনিহাউ দ্য মেইন কনসার্ন হিয়ার এখানে, যে তারপর স্ট্যালিন যখন দেখলেন যে তিনি আর রাশিয়াকে রক্ষা করতে পারছেন না, সোভিয়েত ইউনিয়নকে রক্ষা করতে পারছেন না, সোভিয়েত ইউনিয়নের পতন হচ্ছে তার স্ট্র্যাটেজির জন্য, তখন তিনি মার্শাল জুকভের হাতে সমস্ত দায়িত্ব ছেড়ে দিলেন, যে বুঝলেন যে এই মিলিটারি স্ট্র্যাটেজি তার জন্য নেই। এবং মার্শাল জুকভই কিন্তু তার পরিকল্পনা অনুযায়ী, তার স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে যেতে, এবং তারপরে স্ট্যালিন সেই জুকভের সমস্ত ক্রেডিট কেড়ে নিতে, পরে জুকভের প্রতি প্রচুর অন্যায় অবিচার করেন। সেগুলো নিয়ে আমরা পরে আসবো, সেগুলো শোভনই বলবে। তো মেন ব্যাপারটা আমরা দেখাবো যে আজকে হিটলারকে রুখে দেওয়ার কৃতিত্ব কিন্তু মার্শাল জুকভের, স্ট্যালিনের নয়। স্ট্যালিন বরং ডোবাচ্ছিলেন, তিনি যাকে তার শেষ মুহূর্তে একটা তার মাথায় খেয়াল এলো যে যে তিনি এগুলো তার কাজ নয়, তিনি মার্শাল জুকভের হাতে মানে হাঁটতে হাঁটতে, ক্রমাগত হাঁটতে হাঁটতে তারপর ছেড়ে দিন। এবং এটাও আমরা দেখবো যে বামপন্থী কতটা ফাঁকা বলি, কারণ চিরকাল নাস্তিকতা এবং যুক্তিবাদের কথা বলে যখন মস্কো দখল হয়ে যাচ্ছে 15 কিলোমিটার দূরে নাৎসি সেনাবাহিনী, যখন দেখছেন যে কোনো যুক্তি দিয়ে আর ব্যাখ্যা করা সম্ভব নয় যে নাৎসিদের আটকানো যাবে না, তখন তিনি সমস্ত চার্চ খুলে দেবেন, রাশিয়ান অর্থোডক্স চার্চ খুলে দেবেন, কারণ মানুষের তখন একটা অলৌকিক বিশ্বাস দরকার যে নাৎসিদের ঠেকানো দরকার। তো তিনি এই ব্যাপার নিয়ে শোভন সমস্ত গল্পগুলো বলবে। শোভনের গল্পগুলো শুনতে আমাদের খুব ভালো লাগে। শোভন, এইটা তো একটা বিরাট জায়গা, তুমি এবার এক থেকে শুরু করো। আমরা আগের দিন থেমেছিলাম ডে 1, বারবারোসা হিটলার অ্যাটাক করছে। প্রথম দিন রাশিয়ানরা কোনো প্রতিরোধই করতে পারেনি, কারণ রাশিয়ানরা তখন মানে একটা জায়গা তখন ছাড়া, স্ট্যালিনের একটা জায়গা ছাড়া, একটা স্ট্যালিনটা কেল্লা, ওই কেল্লাটা, ব্রেস্ট কেল্লার ওখানে রাশিয়ানরা একদম কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে তারা তারা দারুণ স্ট্যালিনের লড়াই। তারা মরে যাচ্ছে, কিন্তু স্ট্যালিনের অপেক্ষা করছে, কারণ তারা জানে যে তারা যদি অ্যাটাক করতে যায় তাহলে স্ট্যালিনও তাদের মারবে, কারণ স্ট্যালিন ভাবছেন যে বোধহয় হিটলারের কোনো সেনানায়ক ভুল করে অ্যাটাক করে ফেলেছেন, এন্ড স্টিল কুডন্ট বিলিভ যে হিটলার ইজ অ্যাটাকিং। এখান থেকে শুরু হোক, যে পদে পদে তুমি দেখাও যে স্ট্যালিনের যে যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন, আজকে সেই স্ট্র্যাটেজির জন্য স্টালিনের একটা স্ট্র্যাটেজি, যেটা প্রথম একটা শুরুর কথা বলি, পোল্যান্ড অ্যাজ এ বাফার স্টেট দুটো দেশের মধ্যে কিন্তু ভালো কাজ করছিল, জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। স্টালিন এই যে চুক্তিটা করে যে ভাগাভাগি করলেন, পোল্যান্ড ভাগাভাগি হয়ে গেল, তার সব থেকে বড় সমস্যা হলো কি, জার্মানি দোরগোড়ায় চলে এলো। কিন্তু জার্মানি বিকাম এন ইমিডিয়েট নেইবার, যেটা আগে ছিল না। মাঝখানে পোল্যান্ড স্টেটটা থাকার জন্য, দেশটা থাকার জন্য স্টালিনের কাছে একটা বাফার স্টেট ছিল। এবং আরেকটা সমস্যা হলো, পোল্যান্ডের যে বর্ডারে যে সৈন্য ঘাঁটিগুলো তৈরি করা, মানে 1.5 বছরের স্টালিন ঘাঁটি তৈরি করতে পারেনি। ওনার যে অ্যাক্টিভ যে জায়গাগুলো, সেগুলো তো মূল রাশিয়ান বর্ডার, যেটা পুরনো রাশিয়ান বর্ডার ছিল, মানে পোল্যান্ড ছাড়িয়ে অরিজিনাল যেটা সোভিয়েত ইউনিয়ন 1939 সালের সেপ্টেম্বরের আগে যেটা, সেখানে রয়ে গেল। উনি কি করলেন, উনি এই যে নতুন ঘাঁটিগুলো তৈরি হলো সেগুলোকে সেভাবে উনি তৈরি করতে পারেনি, একটা দুটো জায়গা ছাড়া। ফলে এরা খুব দ্রুত এগিয়ে আসে।
এবং এগিয়ে আসে শুধু নয়, সোভিয়েত ইউনিয়নের ঢুকতে গিয়ে যদি মানে সোভিয়েত ইউনিয়নের জার্মানদের যে সব থেকে বেশি কেউ সমস্যা ফেলে থাকে সেটা কমিউনিস্ট প্রপাগান্ডা। মানে কথাটা একটু ঘুরে একটু অদ্ভুত লাগবে শুনতে, কিন্তু এটা কমিউনিস্ট প্রপাগান্ডা সবসময় বাজে কাজ করে তা না, কিছু ক্ষেত্রে প্রাণও বাঁচায়। কিরকম জার্মানদেরও প্রাণ বাঁচিয়েছে, যে ঠান্ডায় যখন ওরা মরে যাচ্ছিল ওই কাগজগুলো দিয়ে ওরা বডি সোয়েটারের মধ্যে অত লিফলেট কাগজ ওগুলো ওরা আটকে রাখতো, বলছে এই ঠান্ডা আটকানোর একমাত্র উপায়। এবং আরো আছে, শুধু তাই নয়, ল্যাক অফ যে মানে টয়লেট টিস্যু পেপার যেটা হয় সেটার প্রবলেম ছিল, সেটাও সোভিয়েত প্রপাগান্ডা তাদের সাফ করেছে। এবং সোভিয়েত সিগারেট বানিয়ে খেত, সেটাও সোভিয়েত প্রপাগান্ডার কাগজ দিয়ে বানিয়ে খেত। কিন্তু এগুলো জার্মানদের বোথ সাইডস বেনিফিটেড। কিন্তু সমস্যা হচ্ছে জার্মানরা যে ম্যাপ গুলো দেখে তাতে লেখা ছিল যে খুব দারুণ উন্নয়ন হয়েছে, সেই প্ল্যান অনুযায়ী জার্মানরা বেসিক্যালি বিপ্লব দা আমি একটা কথা বলি, উই মাস্ট অ্যাডমিট ওয়ান থিং, হিটলার সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে কিছু জানতেন না, নভিশ, মানে কিছুই জানতেন না। এবং ওনার যে সোভিয়েত ইউনিয়নের ব্যাপারে যে চিন্তাগুলো সেগুলো লেলিন সেন্ট্রিক, যে লেলিনগ্রাদ খুব একটা বড় জায়গা, মানে সেন্ট পিটসবার্গ একটা খুব বড় জায়গা, মস্কো সেকেন্ডারি পজিশন, কিন্তু তা নয়। তুমি আগের দিন যেটা বলছিলে কোয়াইট রাইটলি, যে স্টালিনের একটা মানে এলিট ক্লাসের উপর একটা সমস্যা ছিল, যাদের কাছে উনি মানসিক মনোবৃত্তিতে পিছিয়ে থাকতেন। এই পিটসবার্গের প্রতি ওনার একটা ওই কারণে একটা সমস্যা, পিটসবার্গ যেতে চাইতেন না, যেটা লেলিনগ্রাদ পরে নাম হয়। ওখানে কংগ্রেস গুলো সরিয়ে আনতেন, কামেনেভ জিনেভেভ একটা কারণ, কিরোভ ওখানে যাকে সেটা অন্য গল্প। আমরা মূল পয়েন্টে আসি। ম্যাপ গুলো যেগুলো বানানো হয় সেই ম্যাপ গুলোতে একমাত্র মিন্স্ক মস্কো হাইওয়ে যেটা আছে সেটা ছাড়া বাকি হাইওয়ে রাস্তাগুলো বলা হয়েছে উন্নয়ন, ওরা সেই অনুযায়ী অনেক কিছু ডায়াগ্রাম বানিয়েছে, বাট আলটিমেটলি দিস কুড শ দ্য ব্রিজ ক্যাপাসিটি। তাদের কমিউনিস্ট যে প্রপাগান্ডা ম্যাপ করেছে সেই ম্যাপটাই ওদের সহায়তা করে, কারণ সেই ম্যাপে রাস্তা দেখাচ্ছে কিন্তু রাস্তার অস্তিত্ব ছিল না, মানে না রাস্তার অস্তিত্ব নেই, রাস্তার যে ক্যাপাসিটি যেটা বলা আছে, ব্রিজ ক্যাপাসিটি যেটা বলা আছে সেই ক্যাপাসিটি অনেক কম। এবং যেটা লেখা আছে যেখানে ব্যানারিং করা আছে যেটা, যে এত টন যেতে পারবে, জার্মানরা ট্যাঙ্ক নিয়ে ওঠার পরে অনেক ক্ষেত্রে ট্যাঙ্ক একদিন মানে হোয়েটনার এবং যখন ওনার ট্যাঙ্ক নিয়ে যাচ্ছেন একদিনে 18টা ব্রিজ ভেঙেছে, বলছে এতগুলো ট্যাঙ্ক কেন কমে গেল, রাশিয়ানরা অ্যাটাক করেছে আপনাকে, এখানে তো কোনো রাশিয়ান ট্যাঙ্ক নেই, বলছে না আমার ট্যাঙ্ক সব নদীতে পড়ে গেছে। কি করে, যে ব্রিজ ক্যাপাসিটি এরকম ছিল, প্রতিটা ব্রিজে আমরা ট্যাঙ্ক তুলি, দে কুডন্ট বিয়ার দ্যাট টোটাল ওয়েট, এবং সেটা ভেঙে যায়। মানে কাঠের ব্রিজগুলোতে লেখা আছে একটা ওয়েট ক্যাপাসিটি, যে এত ওয়েট ক্যাপাসিটি এত টন, ওরা বেরিয়ে যেতে গেছে, গিয়ে দেখছে যে রাশিয়ান নিউ ভেরি ওয়েল যেটা কত ক্যাপাসিটি, ওরা তার বেশি ট্যাঙ্ক বা ট্রাক চালাতো না, কিন্তু এরা যখন চালাতে গেছে ওর উপর দিয়ে প্রচুর ট্যাঙ্ক ওদের নষ্ট হয়েছে। মানে প্রথম দফায় এটা একটা গন্ডগোল। এবং এই ব্যাপারগুলো জার্মানরা ভীষণ সমস্যায় পড়ে, ওরা অনেক কিছুই জানতো না রাশিয়ার ব্যাপারে। এবং রাশিয়ান সোলজাররা, আই মাস্ট অ্যাডমিট, স্যালুট টু দেম, তারা যে যেরকম মানে ব্রেভ ফাইটার, দে আর রিয়েল ফাইটার্স। তা এই যে ক্রেডিটটা স্টালিনকে দেওয়া হয় সেটা কি, উনি 1 কোটি এরকম দুর্লভ প্রাণকে মেরে ফেলেছে, 1 কোটি রাশিয়ান সোলজার মারা গেছে, সেই সোলজার মেরে মানে একটা ঘর নোংরা করে ঘরটা কোনো মতে ওই লোকগুলো দিয়ে পরিষ্কার করে স্টালিন ক্রেডিট নিচ্ছেন, কিছু না। রাশিয়ান সোলজারদের ব্যাপারে কোনো মানে ডিসক্রেডিট দেওয়ার জায়গা নেই, দে আর ব্রেভ ফাইটার্স। প্রথম দিকে তারা যে অপ্রস্তুতে পড়েছিল সেটার কারণ স্টালিন, এবং তাদের লাশের ওপর দিয়ে স্টালিন এই যুদ্ধটা জিতেছেন, এবং সেটাই তারপর সেটা ক্রেডিট তিনি মানে গ্র্যাব করে নিচ্ছেন। এবং অনেক জেনারেলকে মেরে ফেলা হয়, যে জেনারেলরা কিছুই জানতে না, যে জেনারেলদের বলা হয়েছে তোমরা কিছু করবে না, দে ওয়ার থিয়েটার। আগের দিন যখন জার্মানরা অ্যাডভান্স হচ্ছে, ট্যাঙ্কের আওয়াজ শোনা যাচ্ছে, প্যান্সার ডিভিশন এগোচ্ছে, দে ওয়ার এ থিয়েটার। তারা সব রোমান্টিক কমেডি সিনেমা ফিল্ম দেখছিলেন এক একজন, এবং একজন দুজনকে মানে অর্ডারের যাদের তাদের কাছে অর্ডার ছিল সেই অর্ডার অনুযায়ী কাজ করার জন্যই মেরে ফেলা হয় পরে। একজন ছিলেন পাভলভ, হি ওয়াজ মানে ব্রেভ, তাকে এবং তার বিরুদ্ধে স্টালিন অতটাও কিন্তু মানে তার যে স্টালিনের অনুচরদের থেকে স্টালিনের বুদ্ধি অনেক বেশি দ্রুত, তার সঙ্গে উনি কাজ করতেন। এই পাভলভকে স্টালিন মানে পদক দিয়েছিলেন স্পেনে যুদ্ধ করার জন্য। এবার যখন পাভলভের শাস্তি হচ্ছে তখন তার মধ্যে লেখা হচ্ছে হি ওয়াজ এ জার্মান এজেন্ট, এবং টাইমিংটা মিলছে না, যে টাইমিং এ জার্মান এজেন্ট হওয়ার কথা বলছে সেই সময় স্টালিন তাকে পদক দিয়ে একটা সম্মানিত করেছেন। স্টালিন বলছেন হু ইজ দ্য ইডিয়েট, এই কে ওন ইডিয়েট এই সমস্ত মানে এসব শাস্তির বিধান করেছে, ওকে এনিমি অফ দ্য পিপল করে মেরে ফেলা হয়েছে, এই অবধি ঠিক আছে, তার বিশেষ কিছু নয়। স্টালিনের কাছে একটা সব থেকে বড় মানে কি বলবো একটা বড় জায়গা ছিল, যে একজন উনি একটা কথা হচ্ছে একজন মারা গেলে ওটা ইনসিডেন্ট, 10 জন বা 100 জন মারা গেলে ইটস এ নিউজ,
আর যদি 1 মিলিয়ন মারা যায়, ইটস স্ট্যাটিস্টিক্স। কাজে উনি সৈন্য মারার ক্ষেত্রে মরে যাওয়ার যে নিজের লোক মরে গেল, সেটা ওনার কাছে কোনো খুব একটা ভাইটাল কিছু মানে। এবং জুকোভও তাই, জুকোভকে স্টালিনের যে কিছুটা পছন্দ ছিল প্রথম দিকে, হি কুড ফাইন্ড আ ম্যান ইন হিম, যে তার মতোই মানুষ মরে যাওয়া নিয়ে চিন্তা করে না। মানে উনি 26 জুন যে দুটো আর্ক তৈরি করেছিলেন, তাতে প্রথম বলাই হয়েছিল যে এত লোক মারা যান। মানে জুকোভ যখন প্ল্যানটা দেন স্টালিনকে যে এই করতে হবে, তার মধ্যে বলছে এই লোকগুলো কি হবে। মানে জুকোভ একদম প্লেনলি, যেটা ডিরেক্ট ওইভাবে বলতে পারেন না, যে তাতে ধরেই না যদি এই লোকগুলো মারা যাবে, বাট ইন এক্সচেঞ্জ অফ দোজ লাইফস উই উইল গেট টাইম, আমরা টাইম বাই করবো, তার মধ্যে আমরা প্রিপেয়ার হতে পারবো। এই দুটো আর্ক উনি জার্মানদের আটকানোর জন্য করেছিলেন। সে আলটিমেটলি সেটা কাজ করেনি, কিন্তু জুকোভ ওয়াজ ডেসপারেট, এবং তিনি লাইফের কোনো মানে অর্ডার ইজ অর্ডার, মরতে হবে মারতে হবে এরকম ব্যাপারে উনি চলতেন। কাজেই স্টালিন যে ব্যাপারগুলো আমরা স্টালিনকে ক্রেডিট দিই, তার অনেকটাই ওনার সেনাবাহিনীর ক্রেডিট, যেটা উনি চুরি করে নিয়েছেন। কিন্তু এই সময়টা সবাই জানা দরকার যে সময় রাশিয়ার 18 থেকে 20 কিলোমিটারের মধ্যে নাৎসি সেনাবাহিনী পৌঁছে গেছে, হিটলারের সেনাবাহিনী কোথায়? হ্যালো, সরি, কোন জায়গাটায়? ধরো দ্যাট ওয়াজ, আই থিঙ্ক ইট ওয়াজ নভেম্বর, আমি গেগরিয়ান ক্যালেন্ডারে বলছি, গেগরিয়ান ক্যালেন্ডারে প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সেকেন্ড উইক অফ নভেম্বর, যখন নাৎসি সেনারা মস্কোর একদম 18 কিলোমিটারের পাশাপাশি তারা দেখতে পাচ্ছে, এবং মস্কো ছেড়ে লোকজন পালাচ্ছে। স্ট্যালিনেরও সুটকেস গোছানো হয়ে গেছে, ট্রেন রেডি আছে, যে কোনো মুহূর্তে ট্রেন সাইবেরিয়ার দিকে ছেড়ে যাবে। এবং স্ট্যালিন চার্জ খুলে দিলেন। এটা একটা আমার খুব একটা ইন্টারেস্টিং লেগেছে, মানে এই ঘটনাটা আমি প্রচুর ডকুমেন্টারিতে, ডিটেল ডকুমেন্টারি দেখছিলাম। এবং দিচ্ছেন, তার কারণটা হচ্ছে কি, যে তিনি এতদিন ধরে বামপন্থীরা বা কমিউনিস্টরা যুক্তিবাদী কথা বলছে, কারণ তখন সিচুয়েশন অফ রেড আর্মি সো হোপলেস, রেড আর্মি সিচুয়েশন এত হোপলেস যে জনগণকে যদি স্ট্যালিন বলেন যে রেড আর্মি তোমাদেরকে বাঁচাবে, কেউ বিশ্বাস করবে না, বিকজ যুক্তির পথে দেখলে নাৎসি সেনাবাহিনী কয়েকদিনের মধ্যেই মস্কো দখল করে ফেলবে। তো সেই অবস্থায় উনিও বুঝতে পারছেন যে আমি যদি এখন যুক্তির কথা বলি, কেউ আমার কথা শুনবে না, অতএব তখন একটা অলৌকিক মানুষের মধ্যে বিশ্বাস জাগাতে হবে। তার জন্য তিনি আবার সেই রাশিয়ান অর্থোডক্স চার্চের কাছে ফিরে গেলেন, চার্চ খুলে দিলেন, আবার নাস্তিকতার প্রচার বন্ধ করে মানুষকে বলা হলো ভগবানের বিশ্বাস করো, যে তুমি বাঁচবে। এটা রাশিয়ান অর্থোডক্স মস্কো, এই ব্যাপারটা বলে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল। বিপ্লব, এটা আগে থেকেই শুরু হয়েছে। স্টালিন পিছনে তিনটে ফটো লাগানো থাকতো, মার্কস, এঙ্গেলস এবং লেনিন, এই তিনজনের ফটো ওনার কাছে লাগানো থাকতো। এই ফটোগুলো পিছনের দিকে ওনার ঘরে ঢুকলে কেউ দেখতে পেত। কিন্তু উনি এবং ওই সময়টা, এটা ওই জুলাই মাসের পর থেকে ধীরে ধীরে স্টালিন যখন উনি বুঝতে পারলেন যে পার্টিতে কোনো বামন স্টালিন হওয়ার চেষ্টা করছে না, জেনারেল সেক্রেটারি হওয়ার চেষ্টা করছে না, পার্টিটা আমার হাতেই আছে, অভ্যন্তরীণ শত্রু হাত থেকে নিরঙ্কুশ, তখন উনি ধীরে ধীরে লেনিনকে ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা শুরু করলেন। কারণ লেনিন কোনো যুদ্ধ জেতেননি, কার্ল মার্কস কোনো যুদ্ধ জেতেনি। যুদ্ধ জেতার জন্য ওনার যে ফর্মুলা দরকার ছিল, সেটা হচ্ছে আইভেন দ্য টেরিবল বা জারেরা যেভাবে শাসন করেছে, সেই ফর্মুলাগুলো উনি অ্যাকসেপ্ট করার কথা ছিল। উনি সেই সময়কার যে বড় বড় রাশিয়ান জেনারেল, তাদের গল্পগুলোকে ছোট ছোট প্যাম্পলেটের আকারে, যে কিভাবে রাশিয়ান বা নেপোলিয়নের সময় যেভাবে লড়াই হয়েছে, মানুষের মধ্যে একটা লড়াকু স্পিরিট দেওয়ার জন্য, যে রাশিয়ানরা লড়াই করতে জানে, এবং অবভিয়াসলি তো একসময় 300 বছরের জারের সাম্রাজ্যে রাশিয়ানরা প্রচুর যুদ্ধ জিতেছে, সেই সব জেনারেলদের বলছো যে তুমি মানে যুদ্ধগাথাগুলো উনি ছড়িয়ে দেন, যুদ্ধগাথাগুলো, এবং সেগুলো একটা তো পার্টির নাম থাকতো না, ছোট ছোট প্যাম্পলেটের মতো আকারে ছাপা হতো। সবাই জানতো পার্টি এটা করছে, কিন্তু নিচে কোনো জায়গায় যে এটা প্রচারে কে আছে, যেমন প্রচারে অমুক, প্রচারে তমুক, কিছু লেখা নেই, চুপচাপ প্যাম্পলেট গুলোকে ছাড়া হতো বিভিন্ন জায়গায়, স্কুলে, কলেজে, যাতে ছাত্ররাও মানে এটা জানতে পারে, যে যেখানে, যাতে একটা মনের মধ্যে একটা পেট্রিয়টিজম তৈরি হয়, যেন অর্থাৎ যে জারতন্ত্রকে তারা গালাগাল দিয়েছিল, যে বেসিক্যালি অর্থোডক্স রাশিয়ান চার্চকে তারা গালাগাল দিয়েছিল, তাদেরই মহিমাকে আবার ফিরিয়ে আনা হলো। হ্যাঁ, এবং পার্টি যেহেতু ওটা মানে গায়ে লাগবে বলে বেনামে করতো, যেহেতু বলছো যে বেনামে করতেন, এবং সেই গুলো অনেক সময় যারা হার্ডকোর কমিউনিস্ট, তারা এগুলো দিতে চাইতেন না। এবার তাদের কাছে ওটা দিতে হবে, তাদের বাড়িতে। সো দে হ্যাভ ডান ইট। ওই যেভাবে ঘরের মধ্যে বেনামে চিঠি আমাদের অনেকে মানে দরজার তলা দিয়ে দিয়ে আসা হতো, যে তার বাড়ির লোক যাতে পড়তে পারে। এবার এই ব্যাপারটা তারা জানতেন, তারাও ব্যাপারটা মুখ বুঝে মেনে নিয়েছিলেন, কিন্তু পার্টি কখনো এটাতে মানে কি বলবো,
একটা স্ট্যাম্প মেরে দেয় অফিসিয়ালি স্ট্যাম্প মেরেনি, মানে না সবই না আনঅফিসিয়ালি চলছিল। আনঅফিসিয়ালি। এবং এই সময় আরেকটা কাজ করা হয় খুব গুরুত্বপূর্ণ, নাস্তিকতা প্রচারে আস্তিকতা বিরোধী কিছু পেপার ছিল, সেগুলোকে খুব দ্রুত এবং সংগোপনে শাটিং ডাউন করে দেওয়া হয়, মানে কমপ্লিট কমিউনিস্ট পার্টি যে যুক্তিবাদী বিজ্ঞানবাদী প্রচার চালাতো সেগুলো বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়া হয় না। তার কারণ হচ্ছে একসাথে তুমি দুটো কাজ করতে পারো না। তুমি বলতে পারো না যে বিপ্লব পালের পুঁজিটা খারাপ, আবার তার কাছে গিয়ে বলতে পারো না যে না ভাই আমি এখন একটা আর্থিক সংকটে আছি, আমাকে সামান্য কিছু ধার দিন। আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল, আই ক্যানট ডু সাইমালটেনিয়াসলি টু থিংস। এই জিনিসটা ওখানেও শুরু হয়। আমি চার্চের কাছে হেল্প চাইছি, চার্চের লোকেদের ভালো মন্দ বলা ছেড়ে দিচ্ছি, কিন্তু পাশাপাশি আরেকটা জায়গায় আমার পেপারে রোজ লিফলেট বিলি হচ্ছে বা একটা পেপার বেরোচ্ছে যেখানে রোজ এদের গালাগালি দেওয়া হচ্ছে। দুটো কাজ একসাথে করা যায় না। কিন্তু কিছু তো উগ্রবাম থাকে সব জায়গায়, তারা এটা নিয়ে খোঁজ খবর শুরু করে যে আমরা কেন নাস্তিকতা বাদী পেপারটা পাচ্ছি না। তো এটা খুব বিরক্তিকর একটা জায়গা। তখন ওরা বললো যুদ্ধের সময় পেপারের সংকট আছে, আপাতত পেপার টেপার পাওয়া যাচ্ছে না, কিন্তু আস্তিকতা প্রচারের জন্য, অর্থাৎ অর্থোডক্স চার্চের প্রচারের জন্য পেপার পাওয়া যাচ্ছে তো। বা এখানে নাস্তিকতা বলে এখন পেপারের সংকট ইমিডিয়েট। আসলে পার্টি একটা ওখানে পুরো সেমিকোলন নয় ফুল স্টপ লাগিয়ে দেয় যে আপাতত কোন রকমের নাস্তিকতা প্রচার করা যাবে না, কারণ তাতে যে কাজটা ওই লিফলেট গুলো ঢুকিয়ে ঢুকিয়ে বিভিন্ন বাড়িতে বা চুপচাপ একটা সার্কুলেশনে হচ্ছে, সেই সার্কুলেশনের কাজটা পুরোটাই ঘেটে যাবে। এবং এবং আরো বড় ব্যাপার হচ্ছে লাইব্রেরি থেকে ওই পেপারগুলোকে ছড়িয়ে নেওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ, পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ কমিউনিস্টরা বিশ্বাস করে যে সোভিয়েত জনগণ তাদের কমিউনিস্ট চেতনায় বিশ্বাসী হয়ে, তাদের বামপন্থী চেতনায় বিশ্বাসী হয়ে জার্মানদের ঢুকে দিয়েছিল। ফ্যাক্ট অন দ্য গ্রাউন্ড ইজ ভেরি অপোজিট। ইভেন স্ট্যালিনও বুঝতে পারে যে যুক্তিবাদী কোনো মানে রাশিয়ান সিচুয়েশন ইজ সো হোপলেস, একটা অলৌকিক কিছু দরকার, মানে লৌকিক যুক্তিবাদের যদি কথা বলে কেউ তার কথা বিশ্বাস করবে না, এবং যার জন্য তিনি পুরোপুরি ওল্ড গ্লোরি অফ রাশিয়া এবং মানে প্রেইং টু দ্য গড, যে যাতে তাদের মানে অলৌকিকতা ছাড়া সেই সময় রাশিয়ানদের বাঁচার কোনো মানে চান্স নেই। সিচুয়েশনে সো স্টালিন দুটো কাজ করেছিলেন প্রপাগান্ডা। এই যে আমি প্রথমেই বললাম হিটলার রাশিয়ার কিছু জানতেন না, মানে জাস্ট ওই প্রথম একটু কাছের হয়তো জানতেন, যেটা মানে এক্সটেন্ডেড মূল রাশিয়ান ভূখণ্ড সম্বন্ধে তার সেনাবাহিনী তারা কিছুই জানতো না, ম্যাপগুলো মান্ধাতার আমলে পুরনো। আর বাকি হচ্ছে ওনারা যে কমিশার অর্ডার যেটা জারি করে, কমিশার অর্ডারটা এগুলোকে প্রচন্ড ভায়োলেন্টলি এটাকে পেশ করা হয় যে নাৎসি বাহিনী এলে কি করতে পারে। মানে একদিকে ভয়, ঈশ্বরের ভয়, যে ঈশ্বর দেশ বাঁচাতে বলছেন, এই একটা ব্যাপার কাজ করে। সঙ্গে সঙ্গে কমিশার অর্ডার, যে রাশিয়ানরা যদি ধরা পড়ে জার্মানদের হাতে তারা কি করছে, অ্যান্ড সাডেনলি কথাটা কিছুটা ভুলও নয়, জার্মানরা যথেষ্ট বাজে, মানে একটা দে মিস দ্য গোল্ডেন অপরচুনিটি। যেখানে স্লাভদের তুমি জানো বিপ্লব দা, ইউক্রেনিয়ানরা রাশিয়ানদের উপর বিরক্তিকর, মানে প্রচন্ড ভাবে ক্ষুব্ধ, সেই মানে এটা চিরাচরিত ইতিহাস। তাদের যদি ওয়েপন দেওয়া হতো, দে উড টেক দ্য রিভেঞ্জ। এই যে কালেকটিভ ফান্ড যা হয়েছে, তোমাকে পুরো ব্যাপারটা বলি যারা ইতিহাসটা জানে না। ইতিহাসটা হলো এরকম, অবভিয়াসলি মানে সোভিয়েত ইউনিয়নে ঢুকতে গেলে তো ইউক্রেন পড়ে, তারপর সোভিয়েত ইউনিয়ন পড়ছে, এবং কিয়েভে পরেই মস্কো আসে। তো যখন ইউক্রেন দখল করলো নাৎসি বাহিনী, তখন ইউক্রেনের একটা দল নাৎসিদেরকে কোলাবোরেটর হয়ে যায়, যার জন্য আজকে সেটাও চলছে। অ্যাকচুয়ালি তাদেরকেই নাৎসি বলতো আর কি, ইনফ্যাক্ট পুতিন যাদের আজকে নাৎসি বলছে। সো দে অ্যাকচুয়ালি হ্যাড দ্যাট আইডিওলজি যে জার্মানির সাথে হাত মিলিয়ে ইউক্রেন স্বাধীন হবে। তো তারা যখন এর কাছে, তোমার নাৎসি বাহিনীর কাছে এই আর্জিটা রাখে, তো নাৎসি বাহিনী ওয়াজ সো রেসিস্ট যে বেসিক্যালি হিটলারের কাছে এই স্ট্র্যাটেজিটা কেউ পাঠালোই না, বললো না 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 তোমরা ইনফেরিয়ার, ইউক্রেনিয়ান পিপল আর সো ইনফেরিয়ার, তোমরা আগে স্ট্যালিনের পায়ের তলায় ছিলে, এখন আমাদের পায়ের তলায় থাকবে। এবং সেখানে ইউক্রেনিয়ান জিউদের মারা শুরু হলো, ইউক্রেনিয়ানদের মারা শুরু হলো। সো দে লস দ্য অপরচুনিটি, যেখানে ইউক্রেনের ন্যাশনালিস্ট পার্টি এবং ন্যাশনালিস্ট ফ্যাকশন নাসি জার্মানির সাথে হাত মিলিয়ে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যাওয়ার কথা ছিল, হলো ওরা বুঝলো বাবা স্ট্যালিন আর হিটলারের মধ্যে স্ট্যালিন বরং ভালো, এত যা দেখতে পাচ্ছি আর এক উন্মাদ, যাকে বলছি আমি তোমার লড়াই করবো না, তোমরা আমার লড়াই করবে না, কারণ তোমরা আমার ইনফেরিয়ার। এবং ফসল শুধু ফসল নিয়ে যায়, এই লোকটা ফসল তো নিয়ে যাচ্ছেই, বাড়িতে লুটপাট করছে, বাড়ির ডিম দুধ সব নিয়ে যাচ্ছে, তার সঙ্গে কিছু লোককে মেরেও ফেলছে। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট দিস ওয়াজ দ্য মোস্ট টেরিবল থিং দ্যাট হ্যাপেন্ড টু ইউক্রেন, কারণ ইউক্রেনে জনগণ যেখানে নাসি জার্মানি সহায়তা করতে চেয়েছিল বিকজ অফ দ্যাট এক্সপিরিয়েন্স ইন হলডোমার, কিন্তু দেখা গেল কি যে তাদের কোনো মানে তাদের
মানে এটা আমি খুব ভাবার চেষ্টা করেছিলাম, কারণ দিস ইজ অলসো ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য এন্টায়ার ওয়ার হিস্ট্রি। কারণ যদি ইউক্রেনিয়ানরা তখন নাসি হাতে অস্ত্র জার্মানি পেত, দিত, তাহলে Yes. তাহলে কিন্তু পুরো খেলাটা ঘুরে যেতে পারতো, বিকজ আমি একটা কথা বলি বিপ্লব, স্লাভ জাতি বিদ্বেষ মারাত্মক। স্লাভদের মধ্যে যে ইন্টারনাল যে জাতি বিদ্বেষ সেটা সাংঘাতিক। পোল্যান্ডের লোকেরা এখনো কিন্তু জার্মানি আর রাশিয়ার মধ্যে রাশিয়াকে বেশি খারাপ বলে মনে করে। যদি না, সেটা কারণ আছে, কারণ এন্টায়ার হিস্ট্রি তুমি যদি দেখো, বেসিক্যালি স্লাভ স্টেট গুলো তৈরি হয়েছিল তোমার মঙ্গলদের এগেনস্টে রাশিয়াকে প্রোটেক্ট করতে। সো ওটা বাফার স্টেট ছিল। হিস্টোরিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে বরাবরই জারেরা স্লাভদের ইউজ করেছে ইন অর্ডার টু ডিফেন্ড রাশিয়া, যেটা আমাদের একটা বর্ডার বাফার স্টেট। এবং তারপর যখন ক্যাথরিন দ্য গ্রেট এলেন, উনি বললেন না, এটা আমাদের বাফার স্টেট না, আমরা দেখে নিয়েও নিলাম। মানে অনেকটা ধরো বলে দিল যে বাংলাদেশ বাফার স্টেট না, আমরা নিয়েও নিলাম। এবং শুধু তাই নয়, ক্যাথরিন দ্য গ্রেট যেটা করেন বিগিনিং অফ দ্য 19th সেঞ্চুরি, উনি স্লাভদেরকে রাশিয়ানাইজেশন শুরু করেন, অর্থাৎ স্লাভ ভাষাগুলোকে চেপে দিয়ে সেখানে জোর করে রাশিয়ান পণ্য শুরু হলো। এখন ওদের কালচারটাই নষ্ট করে দেওয়া হয় প্রায়। হ্যাঁ, বেলারুসের কালচারটা নষ্ট করে, কিন্তু সবটা পারেনি। ইউক্রেনে যেমন ডিভাইডেড আছে, তো ন্যাচারালি স্লাভদের একটা রাশিয়ার এগেনস্টে যে রাখছিল, তারপর সবকে তোমার খেয়াল রাখতে হবে সেখানে হল্ডোমার হয়ে গেছে। অর্থাৎ স্লাভরা যেভাবে একটা মানে স্ট্যালিন যেভাবে গণহত্যা করেছে হল্ডোমারের মাধ্যমে, আমরা সেটা নিয়ে হল্ডোমার নিয়ে হয়তো পরের টপিকস আমরা আসবো। সেইখানে কিন্তু দেখা যাবে যে যার জন্য যে ইউক্রেনের যে রেজিস্ট্যান্ট মুভমেন্টটা ছিল, যেটা ন্যাশনালিস্ট মুভমেন্ট, এবং যাদেরকে পুতিন আজকেও নাজি বলছে আর কি, নাজি বলছে, মানে বরাবর তুমি যেটা বললে স্লাভদের মধ্যে হ্যাঁ, মানে যারা ন্যাশনালিস্ট স্লাভ তারা নাসি কোলাবোরেটর হতে চেয়েছিল, বাইরে তারা হতে চেয়েছিল, কিন্তু নাসিরা ওদের হতে দিল না, বললো যে তোমরা ইনফিরিয়র। মানে ওরা তো একটা জাতি বিদ্বেষী একটা সংগঠন, তারা বললো যে না, তোমরা আমাদের সমতুল্য নয়, তোমাদের সমতুল্য মানতে পারবো না, তোমরা স্ট্যালিনের আন্ডারেও মার খেয়েছো, আমার আন্ডারেও মার খেয়েছো। স্লাভ কখনো আরিয়ান রেসেস ইকুয়াল হতে পারে না। হ্যাঁ, স্লাভ আরিয়ান রেস হতে পারে না, মানে তোমরা স্লাভ কথাটা এসছে, তোমরা আগে স্লেভ ছিলে, আগে দাস ছিলে, এখনো দাসী থাকবে, সোজা কথা। সবথেকে বড় কথা হচ্ছে জার্মানরা যে জার্মান সৈনিকরা অনেকে জানতোই না তারা কেন যুদ্ধ করছে। দে ডিডন্ট হ্যাভ এনি মোটিভ। হিটলার বলেছে তাই যুদ্ধ করছে। অনেক সময় যুদ্ধের পরবর্তী সময় অনেকে নিজেদের যে মেমোরিয়ালস লিখছেন তারা বলছে আমরা জানতামই না অনেক সৈন্যরা কেন যুদ্ধটা হচ্ছে, কোথায় গিয়ে যুদ্ধ শেষ হবে। কিন্তু স্লাভ যদি ইউক্রেনিয়ানদের হাতে যদি বন্দুক থাকতো, দে নিউ দেয়ার টার্গেট ভেরি ওয়েল টু কিল রাশিয়ানস। ওরা অনেকবার চেষ্টা করেছে, ওটা হয়নি। এবার জানি সেটা একটা লম্বা ইতিহাস আছে, সেটা নিয়ে বাই দ্য ওয়ে নেটফ্লিক্স এবং ইউটিউবে খুব ভালো ডকুমেন্টারি আছে। ওই সময় যে ঘটনাটা, আমরা অন্যদিকে চলে যাচ্ছি, আবার স্ট্যালিনে ফোকাস করি। তো এবার স্টালিন যেটা দেখেন, ছোট ছোট গ্রুপ, বিভিন্ন বড় বড় সৈন্য দল থেকে ছোট ছোট গ্রুপ, সব পকেট গুলো এই পিপেট মার্শ এইসব এলাকায় ঘুরে বেড়াচ্ছে। রাশিয়া একটা বড় ভাস্ট ল্যান্ড, তাদের ধরার মুশকিল, এখানে ঘুরে বেড়াচ্ছে। তো এরা প্রথমে ভাবে যে এরা বাগি হয়ে গেছে। স্টালিন তো নিজের মনে আতঙ্ক যে আমি যাদের যেভাবে রেড আর্মিকে ট্রিট করতাম, দে উডন্ট লাভ মি। কিন্তু হিটলার মিস দ্যাট অপরচুনিটি। এরা কি করে, প্রথম যুদ্ধের জুলাই মাসের মাঝামাঝি অবধি এই যে পার্টিজান রেজিস্ট্যান্স বা এই জিনিসগুলো তখন চালু হয়নি। দে থট ইট দ্যাট দে উড কোলাবোরেট উইথ দ্য নাৎসিস, দ্য ফ্যাসিস্ট। কিন্তু হিটলার যেহেতু এই সুযোগগুলো কোনোটাই কাজে লাগাননি, এই ছোট ছোট দলগুলো পার্টিজান মুভমেন্টের একটা পার্ট হয়ে গেরিলা ওয়ারফেয়ার শুরু করে, অলমোস্ট গেরিলা ওয়ারফেয়ার। কিন্তু এই জায়গাগুলো স্টালিনের এত কিছুর পরেও কিন্তু হিটলার মস্কো অব্দি চলে এসেছিলেন। এবং দ্যাট টাইম ইট ওয়াজ আ গ্রেট প্যানিক ইন মস্কো। কেন প্যানিক? বিভিন্ন লোকজন দাস ক্যাপিটাল পুড়িয়ে ফেলতেন তারা, এবং অনেকে বলতেন যে অনেকে পুরনো যারের সাথে সম্পর্ক ছিল ফ্যামিলি, সেই সমস্ত ডকুমেন্ট বার করে নিয়েছেন যেগুলো তারা স্টালিনের ভয়ে লুকিয়ে ফেলেছিলেন, কিন্তু রাখা থাকতো, তারা সেগুলো বার করে নিয়েছেন যে নাৎসিরা এলে আমরা দেখাবো যে অ্যাকচুয়ালি উই আর in a trouble we did collaborate with Stalin, actually we are not fond of him. এবার এইরকম বিভিন্ন, এবং লেনিনের ছবি নামিয়ে দেওয়া হয়, বহু জায়গা থেকে লেনিনের ছবি নামিয়ে দেওয়া হয়, এবং সঙ্গে সঙ্গে ইহুদি বিদ্বেষ ফিরে আসে, মাত্রাতিরিক্ত ইহুদি বিদ্বেষ ফিরে আসে, এবং তারা সবাই বলে যে এই ইহুদিগুলো আছে বলে হিটলার এখানে আক্রমণ করতে এসছে এরকম। এবং বহু কারখানায় স্ট্রাইক হয়ে যায়, লুটপাট হয়, এবং সব থেকে বেশি বড় ছিল হচ্ছে লেনিনের ভলিউম পোড়ানো, যেটা লেনিনের কালেকটিভ ওয়ার্কস যেগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে পোড়ানো শুরু হয়, এবং পুড়িয়ে অনেকে আবার আধপোড়া বই রেখে। কি কমিউনিস্ট পার্টির মদত ছিল না? লোকজন যা বাঁচার চেষ্টা করছিল। না, গায়ে পুরো তো কমিউনিস্ট হাতে ধরা পড়লে তারা দেখাবে যে তারা কমিউনিস্ট নয়, তারা লেনিন পোড়াচ্ছে।
না আমি জানি না কারণটা কি, কিন্তু এটা নিয়ে টলস্টয়ের লেখা আছে। টলস্টয় মানে ওই যে টলস্টয় না, তারপর তার বংশ যারা আছেন তারা অনেকে লিখেছেন যে তারা কি করেছেন, যে ওই সময়টা স্পেসিফিক একটা টাইম, ওই পিরিয়ড টাইমটা খুব সাংঘাতিক ছিল। এবং মানে যে রেড লাইট এরিয়া গুলো, সেখানে তারা রেড আর্মি অফিসারদের, কিছু কিছু রেড লাইট এরিয়া ছিল মস্কোতে, সেখানে রেড আর্মি অফিসারদের ছাড় ছিল সেই সময়, যে যারা ওখানকার হুকার্স, দে ডিডন্ট গিভ দেম এনি লিভারেজ, বলছে না এসব কোনো কথা না, না এরপর নাৎসিরা আসবে, দে উড গিভ আ বেটার প্রাইস, তোমরা এখনই আমাদের প্রাইস চেঞ্জ হয়ে গেছে, ইউ হ্যাভ টু ডু উইথ নিউ প্রাইসিং। এবার এই জায়গাগুলো অনেকে জানে না, সেগুলো কোনো তখন দে হ্যাভ টু গিভ দ্য নিউ প্রাইজিং, এবং সে সত্যি সত্যি, এবং অনেকে রিলিফ হতে ওই যে ওয়ারের যে মানে ট্রাবল, সেটা রিলিফ হতে এটা বলা এই জায়গায় অনেকে ওই সময় ওইসব জায়গায় যায়, ভিজিটটা বেড়ে যায় ভিজিটিং, কিন্তু ভিজিটিং চার্জও বেড়ে গিয়েছিল। তারা বলে যে না এই এবং সব থেকে বড় কথা, হিটলার যে বোনাস দিতেন তার পাইলটদের কোনো জায়গায় গেলে 2 বার 3 বারে, এবং 3 বারের মাথায় হিটলারের পাইলটদের বোনাস অনেক বেশি ছিল। তখন একটা জোক ছিল যে 3 বারের মাথায় কেন মার্শাল, তখন মার্শাল হননি অবশ্য, কমরেড স্টালিনের বোনাসটা এত বেশি কেন? সবাই বলছে 3 বারে আর কেউ রাশিয়ান প্লেন চালিয়ে ফিরে আসতে পারে না, 3 বারে মরে যাবে। স্টালিন নিউ হি ইজ আ গ্রেট বিজনেসম্যান, অলদো হি ক্লেমস দ্যাট হি ইজ আ কমিউনিস্ট, বাট হি ইজ আ গ্রেট বিজনেসম্যান। কিন্তু ঘটনা হচ্ছে সেই টাকার থেকে অনেক বেশি অর্থ নাৎসিরা রাশিয়ান বাচ্চাদের দিত, তারা খবর দেওয়ার জন্য। রাশিয়ান মুভমেন্টের ব্যাপারে বিভিন্ন খবর যেন রাশিয়ান বাচ্চারা দিত, সেই খবর দেওয়ার কারণ প্রথম দিকে ছিল পয়সা, পরবর্তী ক্ষেত্রে পয়সার অভাব হলে চকলেট, জার্মানরা বেলজিয়ান চকলেট এইসব জায়গা থেকে চকলেট নিয়ে, সুইস চকলেট যেগুলো নিয়ে আসতো, সেগুলো দিলে খুব দ্রুত রাশিয়ান বাচ্চারা ওই রেড আর্মির মুভমেন্ট গুলোকে ওরা বলে দিত। এবং পরের দিকে স্টালিনগ্রাডে প্রচুর রকম বাচ্চাদের মেরে ফেলে, যারা জলের ক্যান থেকে জল আনার ছুতো করে এই সমস্ত খবর দিয়ে বেড়াতো। কিন্তু সেই প্রথম দিকে যে টাকাটা দেওয়া হতো, রাশিয়ান বাচ্চারা যে টাকাটা পেত, বাচ্চা মানে 14-15 ছেলে ছোকরাদের কথা বলছি, সেই টাকাটা পাইলটদের যে বোনাস স্টালিন দিতেন 2টো সাকসেসফুল শর্টেজের পরে, সেটা থেকে বেশি। সো হিটলার যুদ্ধের সময়ও মিতব্যয়িতা করতেন না, স্টালিনের মিতব্যয়িতা যুদ্ধের সময় চালু ছিল। এবং স্টালিন আরেকটা বড় কাজ করেছিলেন, যেটা খুব সাংঘাতিক কাজ, সেটা হচ্ছে ছবি টবি সমস্ত সরিয়ে ফেলেন, এবং ওনার লোকেরা যে জারের আমলে যে দুমূল্য সমস্ত মানে অর্নামেন্টস, সেগুলোকে প্রায় মানে ওনার ওই শিল্পকর্ম বোঝার মতো কোনো বুদ্ধি ছিল না। ওনার আমি মানে স্টালিনের কথা বলছি না, মানে যারা ওটা মাপঝোক করছিল, তারা সেগুলোকে প্রায় মানে ওই কিলো ধরে কাবাডিওয়ালার মতো করে ওগুলো নিয়ে মেনি গ্রেট আর্ট, এগুলো সমস্ত নষ্ট করে ফেলা হয়। যে হিটলার ধরে ফেলবে, হিটলারের প্যারিস থেকে ছবি চুরি করার একটা অভ্যাস আছে, ফলে এখান থেকেও আমাদের ছবিগুলো যদি চুরি করে নিয়ে চলে যায়, তখনও হিটলার বহু দূরে, কিন্তু এগুলো করা হয়। সেসব কথা কেন যে আমি জানি না, এগুলো স্বীকার করা উচিত। স্টালিন যে সবসময় এগুলো বলেছেন তাও নয়, কিন্তু ইট ওয়াজ না, কিন্তু এবার আসল কথায় আসা যাক, যে উনি যে সেনা পরিচালনা, উনার বেশ কিছু সিদ্ধান্তের কারণে রাশিয়া একটু সাফার। তারপর যেটা হলো, জুকভ এসে উনি স্টালিনের কি কি সিদ্ধান্ত রিভার্স করেছিলেন স্টালিন প্রথমে খারিজ করে দিয়েছিলেন। জুকভ যখন স্টালিন তো খারিজ করলেন, কিন্তু যখন মস্কো মাঝখানে যখন দোরগোড়ায় পৌঁছে গেছে, তখন উনি জুকভের হাতেই সবকিছু ছেড়ে দেন। উনি বুঝতে পারেন যে উনার দ্বারা এটা হবে না, মানে ফার্স্ট টাইম হি রিয়ালাইজ যে আমার দ্বারা হবে না, আমি জুকভকে ছেড়ে দিই পুরোপুরি। একটু ডিফার করব। প্রথমে উনি জুকভকে চাপে রাখেন যে তুমি আমি যে আর দুটো কথা বললাম, যে এত সৈন্য গেল, না হলে কিন্তু তোমার গর্দান যাবে, এটা উনি 26শে জুন বলছেন। হ্যাঁ, যদি না হলে কিন্তু তোমার মুন্ডু। তারপরে যেটা হয়, জুকভ বুঝতে পারেন যে জুকভ কতগুলো ফ্রন্টের সময় ঘুরে এসেছিলেন, এই ইউক্রেন এলাকাটায় ঘুরেছিলেন, লেনিনগ্রাডে গেছিলেন, যে জার্মানরা যে ওয়ার টেকনিকে লড়ছে, সোভিয়েত ইউনিয়ন সেই ওয়ার ফুটিংটা ম্যাচ করাতে পারছে না, দে নিড সাম টাইম। এবং এই টাইমগুলো করার সময় হিউম্যান রিসোর্স নষ্ট করা যাবে না, ট্রেন যোদ্ধাদের উনি ফেলতে চাইছিলেন না। উনি কিয়েভ শহরটাকে ছেড়ে দিতে বলেন, স্টালিনকে বলেন যে কিয়েভটা ছেড়ে বেরিয়ে আসলে কি করতে হবে। স্টালিন জিজ্ঞাসা করেন যে কি করা উচিত, তখন জুকভ বলেন যে এই শহরটা আমাদের ইমিডিয়েট ছেড়ে বেরিয়ে আসা উচিত। এবং তখন ওনাকে ওখান থেকে ওই ওনার যে চিফ অফ জেনারেল স্টাফ পদ থেকে ওই একটা মতান্তর হয়। সে মতান্তরের বিষয়ে যাচ্ছি না, কমিউনিস্ট পার্টির লোকেরা বলে না, জুকভকে এত কিছু বলা হয়নি,
মোদ্দা কথা জুকভকে ওই পোস্ট থেকে ছাড়িয়ে দেওয়া হয়, সাপসনিকভকে তার বদলে যে পুরনো জেনারেলকে নিয়ে আসে, হি ইজ এ ভেরি গুড ম্যান, তাকে আনা হয়। কিন্তু তারপরে দেখা যায় যে ওই যে কথাটা নিয়ে বিদ্রুপ করেছিলেন স্টালিন জুকভকে, যে এরকম বোকা বোকা কথা বলছো, তুমি কি পাগল নাকি, ইনসেন, যেন আরো কিছু কথা বলেন, সেটা ইট ওয়াজ রাইট। কিয়েভ খুব দ্রুত এরা দখল করছে, 6.5 লাখ রাশিয়ান আর্মি এনসার্কেল হয়ে যায়, ওখানে তো প্রায় মানে 5 লাখ মতো রাশিয়ান আর্মি পুরো এনসার্কেল হয়ে গেছিল কিয়েভে। হ্যাঁ, এবার এই জায়গাটা তখন জুকভকে উনি আবার ডেকে আনেন, যে এবং কিন্তু স্টালিন এখানে আমি আই মাস্ট ক্রেডিট হিম, উনি কিন্তু বুঝতে পেরেছে যে জুকভকে লাগবে। উনি জুকভকে বলেন, উনি ওনার মাথায় তখন বোঝেন যে উনি যুদ্ধ অত বোঝেন না জুকভের মতো, তো স্টালিন ম্যাপ দেখতে পারতেন না। হিটলার আর স্টালিনের মধ্যে ফারাক আছে। স্টালিন হিটলারের ছবি যদি কেউ দেখে, হিটলারের কিন্তু অনেক জায়গায় দেখবে ম্যাপ দেখার ছবি, উনি হিটলার ম্যাপ ছবি, নিজে আর্টিলারি বাহিনী সেনাধ্যক্ষ ছিলেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, তো উনাকে তো মানে উনি হি নিউ সাম মিলিটারি ট্যাকটিক, কিন্তু উনি বড় লেভেলে ফ্রন্ট লেভেলে বড় লেভেলের না, উনি ছোটখাটো প্লাটুন লিডার টাইপের ছিলেন। প্লাটুন লিডারকে সর্বাধিনায়ক করলে যা হয়, জার্মানি সে লাইল হচ্ছে, কিন্তু ম্যাপ দেখতে জানতো। বড় বড় সেনাদের মুভমেন্ট উনি বুঝতেন না, কিন্তু স্টালিন ম্যাপ দেখতে পারতেন, এবং স্টালিন ম্যাপ দেখতে পারতেন না মানে একদম জিরো, স্টালিনের ম্যাপ নলেজ ওয়াজ জিরো। উনি বলতেন এখান থেকে এখানে যাবে, এই যে এখান থেকে এখানে যাবে, কলকাতা থেকে আমি বলছি, কলকাতা থেকে উনি হয়তো বললেন রাঁচিতে যাবে বা পাটনায় যাবে, এই রাস্তাতে যে মেইন রাস্তাটা যে জার্মানরা অকুপাই করে ফেলেছে, তাহলে একটা অন্য রাস্তা দিয়ে রাস্তা দেখালে সেই রাস্তায় যে কিছু হ্যাজার্ডস আছে বা বড় সেনা নিয়ে যেতে গেলে কি সমস্যা হবে, সেগুলো উনি বুঝতেন না। এটা আমি বলিনি, কোনেভ বলেছেন। কোনেভ একজন ওনার প্রিয় জেনারেল ছিলেন, কোনেভ এই কথাটা লিখেছেন ওনার বই, যে স্টালিন বুঝতে, এবং স্টালিনের কোনো ছবি নেই। সবাই যদি কেউ দেখে, হিটলারের প্রচুর ছবি আছে, হিটলার ম্যাপ দেখছেন, স্টালিনের কোনো ছবি নেই। স্টালিনের একটা ছবি আছে, পরে ওই কমিউনিস্ট প্রপাগান্ডা বানিয়েছিল, যেখানে হিটলার ছবি সরি স্টালিন, ওই ছবিতে স্টালিন বসে দাঁড়িয়ে দেখছেন অনেকের সাথে, লাইক হিটলার। ওনার তো আচ্ছা, ওনার ওয়ার্ড টাইম রুটিন কি ছিল? আমি ডকুমেন্টারিতে যেটা দেখেছি, ওনার ওয়ার্ড টাইম রুটিন কি ছিল, মানে প্রতিদিন আমি যতদূর দেখেছি ডকুমেন্টারিতে বসে উনি ডাচাতে বসে থাকতেন, খবর আসছে। এখানে একটা বড় বিপদ আছে, উনি উঠতেন দেরি করে। দেরি করে উঠতেন, দেরি করে ওঠার সমস্যাটা হচ্ছে ফ্রন্টে খুব তাড়াতাড়ি ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে। ফ্রন্টে যে ডাইনামিক্সটা চেঞ্জ হচ্ছে, ওখানে জার্মানদের প্রথম দিকে যে সুবিধা ছিল, জার্মানদের ছোট লেভেলের কমান্ডাররা অনেক বেশি মানে লেভারেজ পেয়েছিল। এখানে প্রতিটা ডিসিশনই টপ থেকে আসবে, স্টালিন ওয়াজ দ্য সোল ওয়ান টু টেক দ্য মেজর ডিসিশনস। ফলে কি হচ্ছে, একটা যুদ্ধ শুরু হয়েছে, তখন হয়তো একটা ডিসিশন নেওয়া হলো, কিন্তু সেই ডিসিশনটা অ্যাপ্রুভালের জন্য এই লিটল কর্নারে ক্রেমলিনে পাঠানো হতো। অ্যাট দ্যাট টাইম হয়তো এটা সকালবেলা এটা শুরু হবে, স্টালিনের তখন মধ্যরাত্র 11:30টার সময় যখন স্টালিন এটা ছাড়পত্র দিলেন, তখন এই সিচুয়েশনটা পাল্টে গেছে। এইটার জন্য রাশিয়ান বাহিনী একটা বড় মাপের একটা সমস্যার সম্মুখীন হয়। আমি যতদূর জানি পরবর্তীকালে জুকভের কারণে চেঞ্জ হবে, মানে পরবর্তীকালে রাশিয়ান হবে, কারণ ওরা যখন হাঁটতে শুরু করলো, বুঝলো যে সেন্ট্রালাইজড এভাবে হবে না, অটোনমি ছাড়া জিততে পারবেন। স্টাফকার এই সিদ্ধান্তগুলো জায়গায় অনেকটা চেঞ্জ হয়, এবং ওনারা কিছু জেনারেলকে স্টালিন কিছু ভালো কাজ করেছিলেন, যেমন একজনের নাম খুব বিখ্যাত, কনস্টান্টাইন রকসভস্কি, মানে ব্রাইটেস্ট জেনারেল। তাকে তার পায়ের, তিনি ঠিক মতো একজন আর্মি অফিসার, তার গোড়ালির হাড় ভেঙে দেওয়া হয়েছিল হাতুড়ি মেরে। কেননা ওই স্টালিনের পোল্যান্ডের সম্বন্ধে একটা যে বিদ্বেষ ছিল, এটা একটা পোল কানেকশন ছিল। একে বারবার জেলের মধ্যে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করা হতো যে অ্যাডমিট দ্যাট ইউ আর এ পোল এজেন্ট, তুমি এখানে একটা কু করতে চাও। কিন্তু যুদ্ধের সময় এদের ছেড়ে দেওয়া হয়, এবং ছেড়ে দিয়ে দেওয়ার পরে যুদ্ধের ঠিক আগে আগে এদেরকে রিলিজ দেওয়া হয়। এই নাম ছিল যে এগুলো রিঅ্যাসেসমেন্ট করা হয়, যে কারা কারা ততটাও খারাপ নয়। কিন্তু এবং সব থেকে বড় ঘটনা হচ্ছে, গুলাগে যারা ছিল, গুলাগের লোকেদেরও স্টালিন ছেড়ে দেন কিছু কিছু লোককে, যে লোকগুলোকে স্টালিন জেলে ভরে রেখেছিলেন। কেন তাদের ছাড়া হয়, তাদের কিন্তু দুঃখের বিষয়, তাদের আবার যুদ্ধের পরে আবার তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়, যারা বেঁচে ছিল। স্টালিনের দুদিকে গেইন, যেহেতু মরলে প্রতিক্রিয়াশীল মরবে, যদি সামনে মরে, পরে উনি যারা বেঁচেছে তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে। ইন্টারেস্টিং নিউজ যে গুলাগ থেকে সে সময় যুদ্ধে জেতার জন্য উনি বুঝতে পেরেছিলেন যে যাদেরকে প্রতিদ্বন্দ্বী, মানে ওই রাশিয়ান পাওয়ার সময় মিলিটারি যাদেরকে জেলে ঢুকিয়েছিলেন, তাদেরকে আবার জেল থেকে বার করে আনলেন যুদ্ধ করার জন্য, আবার যুদ্ধের শেষে আবার তাদেরকে গুলাগে পাঠিয়েছিলেন। এটা সবার জানা। যারা সোভিয়েত ইউনিয়নের জন্য ব্রেভলি যুদ্ধ করে, মানে ইনফ্যাক্ট সোভিয়েত ইউনিয়নের সম্মান বাঁচলো, তাদেরকে উনি আবার গুলাগে পাঠালেন। এবং এরাই অ্যাডভান্স ইউনিটের পার্ট হয়ে যায়। এই মাইন্ড ক্লিয়ারিং এইসব জায়গাগুলো এরাই করতে যেত, এরাই প্রথম দফায় জার্মানদের প্রথম যে আক্রমণের ধাক্কাটা এরাই সামলাতো।
তাদের মধ্যে যারা বাঁচে তাদেরকে আবার সেই পুরোনো ফাইলগুলো রিঅ্যাসেসমেন্ট করা হয় যে দে আর নট ফিট, এবং সব থেকে বড় কথা তাদের ইমেজ ফিরে এসেছিল দেশে যে ওরা লড়াই করেছে। সে স্টালিন ডিডন্ট লাইক ইট, যে আমি একজনকে গুলাগে পাঠালাম, তাকে ছেড়ে দিলাম কোন একটা মানে এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে, এবং দেখা যাচ্ছে সে আবার তার জনপ্রিয়তা ফিরে পাচ্ছে। হি ডিডন্ট লাইক ইট এট অল, তিনি তাকে আবার জেলে পাঠিয়ে দেন। আরেকটা হচ্ছে যেটা কমিউনিস্টের প্রপাগান্ডা ছাড়াই যেটা সত্যিও বটে, যে উনার ছেলে তো বন্দী হয়েছিল, স্ট্যালিনের ছেলেও জার্মানদের হাতে জেলে বন্দী হয়েছিল। হ্যাঁ, বন্দী হয়েছিল, এবং স্ট্যালিন তার জন্য কিছু করতে তার ছেলেকে ছাড়তে রাজি হয়নি, যার জন্য তার ছেলেও জার্মানদের হাতে মারা যাবে। এটা ভুল কথা, এটা এই কমিউনিস্ট প্রপাগান্ডার কোনো মানে। ট্রটস্কিকে যিনি মেরেছিলেন, মানে মারার যে মূল হোতা সুডো প্লাটভ, তার আত্মজীবনী আছে, কেউ নেটে চেক করতে পারে। সুডো প্লাটভের সঙ্গে যেটা হয়েছে, বুলগেরিয়ান রাষ্ট্রদূতের একটা মিটিং হয়েছিল মস্কোতে। সেখানে স্টালিন হিটলারের কাছে একটা প্রপোজাল নিয়ে যেতে বলে। বুলগেরিয়া ওয়াজ যখন বুলগেরিয়ান সেই রাষ্ট্রদূত দুদিকেই খেলতেন, মানে ওনার গেস্টাপোর সাথে যোগাযোগ ছিল, এনকেভিডির সঙ্গে যোগাযোগ ছিল। উনি জানতেন এই দুটো বড় বড় শত্রু মানে শক্তি, উনি তার দুটোকেই শত্রু ভাবতেন। জার্মানি এবং ইউনিয়ন যতক্ষণ লড়াই করে থাকবে ততক্ষণ আমার দেশ সেফ, আমার দেশে কোনো সমস্যা হবে না, এটা লড়তে থাকবে। হ্যাঁ, আমি এবং অত্যন্ত বুদ্ধিমান লোক। তার কাছে সুডো প্লাটভ একটা মানে বার্তা নিয়ে যান যে হিটলার কতটা কি পেলে সন্তুষ্ট যুদ্ধটা থামাতে রাজি হবে। হিটলার এই ডেটটা, এবং এই ডেটটা হচ্ছে 26, মানে এক একজন এক এক জায়গায় এক এক রকম বলেছেন। রিচার্ড ওগলি এক জায়গায় তো ওনার ছেলের জন্য না হয়ে মানে ওভারঅল একটা স্ট্র্যাটেজি হতে পারে। আমি ওই দুটো কথা বলছি। সেখানেও একটা প্ল্যান করা হয় যে ওনার ছেলেকে ছাড়ানোর জন্য উনি একটা কমান্ডো অ্যাটাচমেন্ট পাঠিয়েছিলেন, এবং উনি ওনার যখন বড় ছেলের এই অবস্থা দেখেন, উনি ওনার ছোট ছেলের ফ্লাইং পুরোপুরি বন্ধ করে দেন। ছোট ছেলেটা একদম রাস্কেল গোছের একটি ছেলে ছিল, কোট আন কোট রাস্কেল আমি বলছি। সে কিছুই করতো না, সে বেসিক্যালি ওই সময় প্রেম করতো, এবং ওই রাশিয়ান যে চলচ্চিত্র, যত জানি একসময় উনি মদ্যপ অবস্থাতে মারা যান না ছোট ছেলে, ইফ আই এম নট রং। ওনার ছোট ছেলেকে বেসিক্যালি ক্রুশ্চেভ যে একজন নার্সের সঙ্গে বিয়ে হয়, সে দ্বিতীয়বার মানে আফটার ম্যারেজ, প্রথম বিয়ের পরে she was an KGB এজেন্ট, তাকে নজরে রাখতো। ক্রুশ্চেভ ওকে নিয়ে খুব সমস্যায় পড়েছিল, এবং এই ছেলেটি একটা অদ্ভুত ব্যাপার ছিল, এই গার্ডদের কাছে মানুষ হওয়ার জন্য, সমস্ত এনকেভিডি গার্ডদের কাছে মানুষ হওয়ার জন্য। তুমি জানো বিপ্লব দা, গার্ড বা পুলিশ ফোর্সের কাছে যদি কোনো বাচ্চা ছেলে মানুষ হয়, সে তার খুব ভালো কিছু শেখার ব্যাপার নেই, মানে একদম লোয়ার লেভেলে, কারণ তারা তাদের নিজেদের যে ড্রাই লাইফে তারা অনেক কথা আলোচনা করে, এবং সেটাই বাচ্চারা শুনলে তাদের জন্য খুব একটা ভালো কিছু এফেক্ট হতে পারে। আমি কোনো ফোর্সকে খাটো করছি না, কিন্তু একটা অ্যাডাল্ট লোক, 5-7টা অ্যাডাল্ট লোক বসে আছে, তাদের সঙ্গে একটা বাচ্চা থাকে, সে খুব ভালো কিছু শিখতে পারে বলে মনে হয় না। এবং সে একটা জিনিস শেখে, সে প্রেম করা শেখে, এবং প্রেমের জন্য একটা বেসিক জিনিস ছিল, সে স্টালিনের পরিচয় দিয়ে বিভিন্ন চিত্র পরিচালক বা তাদের ওয়াইফ, সুন্দরী ওয়াইফ দেখলে তাদের উপর সে টার্গেট করতো। এইটা তার একটা মানে হ্যাবিট ছিল, এবং এই হ্যাবিট করতে গিয়ে হ্যাবিটের উপর নজর রাখতে একজন কমপ্লেন করে স্টালিনের কাছে যে এরকম একটা ঘটনা হচ্ছে, এই লোকটা আমাকে, আপনার ছেলে এরকম করছে, আমার স্ত্রীকে অত্যন্ত বিরক্ত করছে। স্টালিন বেরিয়াকে বলেন ফোন ট্যাপ করতে, যে দেখো কি করছে ও। ট্যাপ করতে গিয়ে দেখা যায় যে স্টালিনের ঘরে আরো বড় চোর ঢুকে পড়েছে। স্টালিন এক চিত্র পরিচালককে বাড়িতে এনে বোঝাতেন যে লেনিন অক্টোবরে ওনার কি ভূমিকা হওয়া উচিত, মানে স্টালিনের কি ভূমিকা হওয়া উচিত ফিল্মে, সেই চিত্র পরিচালক ওনার মেয়েকে পটিয়ে ফেলেছে। মানে বড় চোর ধরা পড়েন। তবে স্টালিন খুব ভদ্রলোক, ওনাকে ওয়ার্ক ফ্রম ওই চিত্র পরিচালক মানে পরিচালককে একটা বড় কাজ দিয়ে দেয়, একদম ডিরেক্ট বলে তুমি স্টালিনগ্রাডে গিয়ে জার্মানদের অ্যাডভান্সমেন্টের ছবি তুলে আনো, মানে দুদিকে যদি জিতে আসতে পারো তাহলে আমার লাভ, মরে গেল। দ্যাট ইজ এক্সিলেন্ট। তো ঘটনাটা হচ্ছে যে তাহলে এই ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে এরপর যখন ধরো মোটামুটি পাল্টা মার দিচ্ছে, অর্থাৎ রাশিয়ান ফ্রন্ট পুরো নাসি বাহিনীকে আস্তে আস্তে ঠেলে সরিয়ে ইস্টার্ন ইউরোপ সুইপ করে বার্লিনের দরজায় যাচ্ছে, সেই সময় স্টালিনের কি মনোভাব ছিল? কারণ সেই সময় ধরো মানে ইনফ্যাক্ট ইটস ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান হিস্ট্রি অলসো, কারণ পজদান ডিক্লারেশন যেটা হবে, যেখানে স্টালিন একদম কিন্তু চার্চিলের সাথে বসে বলছেন যে ইস্টার্ন ইউরোপের এই অংশগুলো দরকার, চার্চিল এবং রুজভেল্ট বলছেন আমাদের এই অংশগুলো দরকার, কারণ হিটলার তো মায়ের চলে গেছে। এবং সেটা করতে গিয়ে বেরিয়ে আসে যে ইন্ডিয়া কোথায় যাবে, এবং ইন্ডিয়া নিয়ে গন্ডগোলটা শুরু হয়। কারণ বেসিক্যালি আর কি যে ভারত ভাগ হয় তার মূল কারণ কিন্তু পজদামে যেটা হিটলার এবং মানে হিটলারের সাথে কথা বলে যেটা
স্ট্যালিনের সাথে কথা বলে চার্চিল এবং রুজভেল্ট যেটা বুঝতে পারেন যে স্ট্যালিন এরপর ভারতের দিকে হাত বাড়াবে এবং ভারতে কংগ্রেস পার্টি হচ্ছে রাশিয়ার প্রতি সফট, কারণ তখন নেহেরু এবং অবভিয়াসলি তার আগে সুভাষ ব্রিগেড ছিল হচ্ছে প্রো সোশ্যালিস্ট, এবং যার জন্য তারা ভয় পেয়ে যান এবং নেহরুর কাছে প্রস্তাব পাঠানো হয় যে তোমরা স্বাধীনতা তো পাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের অ্যাক্সেসে না আসলে খবর আছে আমরা পাকিস্তান করেই ছাড়বো। That was a very clear message to আমি Nehru. স্টালিনকে একটা জায়গায় বলবো, আমি স্টালিনকে একটা জায়গায় আমি স্টালিনের তো আমার স্টালিন খুব পছন্দের একটা, মানে আমি ওনার সব দোষ গুণ মিলিয়ে ওনাকে ভালোবাসি, কমিউনিস্টদের মতো ভালোবাসি না যেটা মানে গুরু নিন্দা সহ্য করে না। স্টালিন একটি কাজ করেছিলেন, ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট ওয়ার্ক। সেটা হচ্ছে তুমি তো আগের প্রথম দিনে আমরা কথা হচ্ছিল, আমাদের লর্ড মাউন্টব্যাটেনের যেটা আছে যোগাযোগ ছিল দুদিকেই, জারের ফ্যামিলির সাথে যোগাযোগ ছিল, ওনার ভিক্টোরিয়ার সাথে যোগাযোগ ছিল। উনি এই সম্মেলনে গিয়ে স্টালিনকে বোঝানোর চেষ্টা করেন যে আমার জারের কানেকশন আছে, আমাকে একবার একটা ইনভিটেশন পাঠানো, ফর্মাল ইনভিটেশন, আমি একটু রাশিয়ায় ঘুরতে যেতে চাই। হি ওয়াজ আ প্লে বয়, চ্যাম্পিয়ন বয় বলতেন ওয়েবল তাকে, এবং মানে এই সমস্ত মানে আরফটটাং দেখানো খুব একটা ঝোঁক ছিল। স্টালিন ওকে মানে বিন্দুমাত্র পাত্তা দেননি এবং ব্রিটিশদের স্টালিন পছন্দ করতেন না। কাজেই স্টালিন, আমি বলবো ইন্ডিয়ার জন্য স্টালিনের এক্সিস্টেন্স আমি ফেভার করবো, মানে ব্রিটিশদের তুলনায় স্টালিনের ইন্ডিয়ার প্রতি। এবং পরবর্তী সময় সর্বপল্লী রাধাকৃষ্ণনকে উনি বলেন যে ওই ছোট দেশটা শ্রীলঙ্কা ওটা নিচে কি করছে, ওটা কি তোমাদের সাথে? তো তখন না ওটা আলাদা, তখন উনি কিন্তু ডিরেক্ট একটা ইঙ্গিত দিয়েছেন যে একসাথে থাকলে তো ভালো হয়। উনি এই ব্যাপারটা স্ট্যালিন এবং রাশিয়ান, দেখো রাশিয়ান আইডিওলজি হচ্ছে জারের আইডিওলজি, এটা আমি বারবার করে বলেছি যে যে রাশিয়ান বরাবরই পলিটিক্সটা রাশিয়া যেটা খেলেছে অ্যারাউন্ড দ্য স্লাভ, কারণ রাশিয়া তো একসময় ইনহান্ডেটেড বাই দ্য মঙ্গল ইনভেশন ফ্রম দ্য সাউথ, মঙ্গল এবং তাতার, তার জন্য বরাবরই ওটা রাশিয়ান ডিএনএ তে রয়ে গেছে। আজকে যে কারণে ইউক্রেন আক্রমণ করছে, যে রাশিয়ার আশেপাশে যে স্টেট গুলো থাকবে দে হ্যাভ টু বি দ্য স্পেয়ার অফ রাশিয়ান ইনফ্লুয়েন্স, মানে তারা বাফার স্টেট থাকবে রাশিয়ার আগে, মানে সেটা ইউক্রেন থাকবে। এবং সেই জন্যই মানে বাই দ্য ওয়ে মানে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান কি করে তারা এখনো মানে প্রোটেক্টর স্টেট নয়, তারা ইন্ডিয়ার বিরোধিতা করছে, এটা কিন্তু আমেরিকাতে শুনলেও লোকজন আটকে উঠবে, কারণ আমেরিকার যে মুন্ডো ডক্ট্রিন এট দ্য সেম টাইম ইট ইজ অন দ্য বেসড অন দ্য সেম প্রিন্সিপাল যে আমার আশেপাশে স্টেট গুলো আমার বাফার স্টেট থাকতে হবে। বিপ্লব দা একটা কথা বলি, আমি সিম্পল একটা কথা বলি, খুব বড় দেশের পাশে ছোট দেশ থাকলে, আমি কোনো দখল করার কথা বলছি না, কিন্তু খুব বড় দেশের পাশে ছোট দেশ থাকলে হয় তার সঙ্গে থাকবে, আদারওয়াইজ সেই বড় দেশটা কোনো শত্রু দেশের তাবে গিয়ে তাকে গোলমাল পাকাবে তার সাথে। ইটস কোয়াইট অবভিয়াস। এটা তো আমি বলেছি, যার জন্যই বলেছি যে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ যতই ভারত যা কিছু চাক না কেন, বাংলাদেশ যা কিছু চাক না কেন, পৃথিবীর ইতিহাস বারবার দেখিয়েছে যে ছোট দেশগুলো যখন বড় দেশের পাশে থাকে তারা তাদের সভরেন পলিসি, আজকে যদি নেপাল, ভুটান যদি চায়নাকে আনে, বাংলাদেশ যদি চায়নাকে আনে বা পাকিস্তানকে আনে, তাহলে কি ভারত সহ্য করবে? কোনো মতেই করবে না, তো ভারতের ইন্টারনাল থ্রেট হয়ে যাবে সেটা, রাইট? তো ভারত যদি কোনো দেশ যদি সহ্য করে, আমি ভারত বলবো না, কোনো দেশ যদি এরকম করে সে দেশটা ডিসইন্টিগ্রেট করে যাবে, সে দেশটা ডিসইন্টিগ্রেট করে যাবে, ভারত না না, সে তো ডিসইন্টিগ্রেট করে যাবে। আমি সেটাই বলছি যে প্রবলেম ইজ দ্যাট বামপন্থীদের সাথে আমার এই জন্য চিন্তার সমস্যা হয়, কারণ স্টেটহুড আজকে যে 5000 বছর ধরে যে রাষ্ট্রের যে সংজ্ঞাটা তৈরি হয়েছে, রাষ্ট্র বলে ব্যাপারটা, তার একটাই জিনিস, নাম্বার 1 সিকিউরিটি, নাম্বার 2 সিকিউরিটি, নাম্বার 3 সিকিউরিটি, ফিজিক্যাল সিকিউরিটি, ফুড সিকিউরিটি, লাইফ সিকিউরিটি, এগুলো তো মেন। আর তো কিছু না, রাষ্ট্র হয়েছে কেন? আমরা লোকে সিকিউরিটি চাইছি। এবার যেখানে সিকিউরিটিটাই অ্যাট থ্রেট বিকজ অফ দ্য এই ছোট ছোট নেবারিং দেশ, যেটা রাশিয়া বহুদিন ধরে বুঝেছে। ইনফ্যাক্ট রাশিয়া তুমি যদি হিস্ট্রি পড়ো, মোস্ট ইন্টারেস্টিং থিং আই লার্ন অ্যাবাউট দ্য রাশিয়ান হিস্ট্রি ইজ দ্যাট কিয়েভ তো আগে রাশিয়ার ক্যাপিটাল ছিল, আজকে যেটা ইউক্রেনের ক্যাপিটাল, রাইট? আই মিন রাশিয়ান সিভিলাইজেশন স্টার্টেড উইথ কিয়েভ, যেটা পুতিন ভুল বলেনি। তো ওদের বক্তব্য হচ্ছে যে এই যে স্লাভ দেশগুলো, সেটা পোলিশ হোক, ইউক্রেন হোক, তলায় তোড়ে, এরা তো চিরকাল আমাদের সিকিউরিটি দিয়ে এসছে। বিকজ তুমি যেটা বললে যে পোল্যান্ড যতদিন ছিল বাফার স্টেট ছিল, ভেরি কারেক্ট বাই দ্য ওয়ে, তাদের হ্যাজব্যাক এম্পায়ার থেকে যাদেরকে কিন্তু পুলিশরাই বাঁচিয়েছে ফর লং টাইম বিকজ অফ বাফার স্টেট। তো ওদের মানে যার জন্য কি হবে আমরা দেখবো যে লেনিন 1999-এ যখন বললেন না সমস্ত এইসব বাফার স্টেট গুলো তারা স্বাধীন হবে, মানে উনি তো ওইভাবে পপুলার করেছিলেন, কিন্তু যেই একবার রেড আর্মি ক্ষমতা পেলে কি হলো, উনি আবার সেই বাফার স্টেট গুলোকে দখল করে সে উজবেকিস্তান বলো, যাই বলো, তার্কমেনিস্তান সবগুলোকে আবার তিনি কমিউনিস্ট রাশিয়ার মধ্যে, সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঢুকিয়ে দিলেন। কারণ কি, লেনিনের পক্ষেও যে রাশিয়ান সাম্রাজ্যবাদ, উনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পেপার লিখেছেন এবং তাকে বলা হয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লিখেছেন, অথচ তিনি ছিলেন জীবনের সবচেয়ে বড় সাম্রাজ্যবাদী, কারণ তিনিও দেখলেন যে রাশিয়ান সাম্রাজ্যবাদ যে
এক্সিস্ট করতো বা জারের সাম্রাজ্যবাদ এক্সিস্ট করতো, তার কারণ আছে, কারণ ওই বাফার স্টেট গুলো না থাকলে রাশিয়ার অত দীর্ঘ বর্ডার কে 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 কখনো পাহারা হবে দেবে? না। কে পাহারা দেবে? আজকে যে জার্মানির মধ্যে ছোট একটা জায়গা এখনো রাশিয়ার দখলে রয়েছে, খুব ছোট্ট একটা কোনার জায়গায়, কালিনিনগ্রাদ যেটা বলা হয়, সেই জায়গাটা কেন রাখা হয়েছে? সেই জায়গাটার মধ্যে কিছু নেই, কিন্তু সোভিয়েত সরি এখন রাশিয়া, তাদের এক্সিস্টেন্স সেখানে ম্যাটার করে। Correct. এই ব্যাপারটা ফিনল্যান্ডের সাথে যে রাশিয়ার সমস্যাটা কেন? ফিনল্যান্ড আগে ঠিক ছিল, হঠাৎ করে সেন্ট পিটসবার্গ যেটা তখন ক্যাপিটাল ছিল, হঠাৎ করে কামানের পাল্লা তখন বেড়ে যায়। কামানের পাল্লা বাড়া মাত্রই তখন দেখা গেল যে ফিনল্যান্ডের কামানের আওতায় চলে আসছে আমাদের রাজধানী। হ্যাঁ, পিটসবার্গ। তাহলে তো আমার বিপদ। তখন ওরা বললো তোমরা পিছিয়ে যাও, তাহলে আমাদের বর্ডারটা বার করো, আমরা এখানে ঢুকবো। এটা নিয়ে গোলমালের শুরু। কামানের পাল্লা, এই ব্যাপারগুলো তো। আচ্ছা, আমরা মূল পয়েন্টে আছি, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। না, মূল ব্যাপারটা হলো যে যখন যুদ্ধে জিতছেন, যখন মানে সৈন্য অগ্রসর হচ্ছে টুয়ার্ডস দ্য বার্লিন এবং স্ট্যালিন জানেন জিতে গেছে, তখন স্ট্যালিনের মনোভাব কি চেঞ্জ হয়েছে? আমি এই স্ট্যালিন এই পর্বটা জানতে চাই। স্টালিন তখন একটাই কাজ করে, বাই 1943 বার্লিন পতনের 2 বছর আগে থেকে সবাই জানে যে সোভিয়েত ইউনিয়ন জিতে গেছে, ইটস এ ম্যাটার অফ টাইম। হিটলার ছাড়া তখন সবাই জেনে গেছে যে 2 বছর ধরে যে নাৎসি জার্মানি। 43 বলবো না, আমি বলবো খারকোভ যে লড়াইটা হয়েছে, ব্যাটল অফ প্রোকোরাভকা, যেটা ট্যাঙ্ক ব্যাটল, সেটার পরই জার্মানির অফেন্সিভ ক্যাপাসিটি পুরো নষ্ট হয়ে যায়, ক্যাপাবিলিটি নষ্ট হয়ে যায়। এবং ততদিনে অনেকগুলো ফ্রন্ট খুলে গেছে। নর্থ আফ্রিকা পুরোপুরি কোলাপসড। এই যে নর্থ আফ্রিকাও 43 তে কোলাপস করে গেছে এবং সিসিলি দিয়ে ঢুকে গেছে মিত্রবাহিনী, রাইট? এবং 43 তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড যে পুশব্যাকটা করলো, করে তখন অলরেডি রাশিয়া মানে জার্মানরা ফ্রন্টে পেছোচ্ছে এবং যে কোনো মুহূর্তে নরম্যান্ডির আক্রমণ নর্দার্ন বর্ডার দিয়ে। ওটা হচ্ছে 1944 জুনে হচ্ছে, 1944 জুনে হচ্ছে, সবই জানি। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমি যেটা বলতে চাইছি, বাই 1943 তুমি যদি করেসপন্ডেন্স দেখো বিটুইন চার্চিল অ্যান্ড স্ট্যালিন আর চার্চিলের করেসপন্ডেন্স খুব ইম্পর্টেন্ট। 2 বছর 43 তো 45। মোস্ট ইন্টারেস্টিং তুমি ফাইন্ড যে ওনারা যুদ্ধের স্ট্র্যাটেজি নিয়ে কিছু করছেন না, মানে অ্যাজ ইফ মানে জিতেই গেছেন, মানে জিতে গেছে। তারপরে কি হবে? প্রশ্ন হচ্ছে যে চার্চিল চিন্তিত যে আমরা তো জিতেই গেছি, এইবার উনার ভয় হচ্ছে যে তুমি তো এই ইউরোপের একটা বহু অংশ খেয়ে ফেলবে। ইনফ্যাক্ট একটা খুব ইন্টারেস্টিং ঘটনা বলি, মানে যখন 43 তে নিশ্চিত হয়ে গেছে যে সোভিয়েত ইউনিয়ন জিতবে, ইটস এ ম্যাটার অফ টাইম দ্যাট জার্মান হ্যাজ টু পুশ ব্যাক, তখন চার্চিল ভয় পাচ্ছেন যে সেই মুহূর্তে কিন্তু তাদের মিত্রবাহিনী মানে আমেরিকান এবং ইংরেজদের মিত্রবাহিনী মেন ইউরোপ ল্যান্ডে নেই। উনি ভয় পাচ্ছেন যে এটা যদি সোভিয়েত ইউনিয়ন যদি খুব ফাস্ট এগিয়ে যায়, তাহলে ইউরোপ পুনর হাতছাড়া হয়ে যাবে। কারণ জানেন একবার কমিউনিস্টরা যাদের মধ্যে ঢুকেছে তাই ছাড়বে না। শুনো, ঘটনা যেটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে সেই সময়, উনি অ্যাকচুয়ালি এটা 2 বছরের পেছনের কথা নয়, 43 থেকে 44 মধ্যে উনি দেখলেন আমরা যতক্ষণ না পর্যন্ত না ঢুকছি ততক্ষণ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন যেন না ঢুকে। এবার সোভিয়েত ইউনিয়নের একটা সমস্যা ছিল লজিস্টিক সাপ্লাই চেনের, যেটা এগেন আমাদের কমিউনিস্ট বন্ধুরা জানেন না, যে সোভিয়েত ইউনিয়নের সমস্ত জিপ, ট্রাক, অস্ত্র শস্ত্র সবই আমেরিকা থেকে আসতো, পুরো আমেরিকান। গোটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু রাশিয়ান অস্ত্র ছিল, T-32 ট্যাঙ্ক যেমন কিছু ছিল, কিন্তু জিপ থেকে শুরু করে মানে 70% লজিস্টিক কিন্তু আমেরিকানদের ছিল। তো তখন চার্চিল ট্রুম্যানকে বললে, তখন ইয়েকে বলছেন উনি, আমেরিকাকে বললেন যে না, সাপ্লাই কমিয়ে দাও, যাতে চেপে যাও যাতে রাশিয়ানরা জার্মানদেরকে, না হলে তুমি বুঝো এখানে জার্মানরা সবকিছু হারিয়ে ফেলেছে, তাদেরকে পুশব্যাক করতে 2 বছর লাগে না বার্লিনে আসতে, রাইট? এই যে 2 বছর লাগলো, তার কারণ হচ্ছে হঠাৎ আমেরিকানরা বললো না, আমাদের এখন যুদ্ধের প্রিপারেশন, আমরা এত কিছু দিতে পারবো না। স্ট্যালিন যা চাইছেন, স্ট্যালিন প্রথমের দিকে যে চাইছিলেন আমেরিকানরা পায় 100% সাপ্লাই, ইউরেনিয়ামও দিয়ে দেওয়া হয়েছিল। এবার তারপর কি করলো? তারপর যখনই চার্চিল দেখলো আরে এরকম হয়ে গেল, তো আমরা এখনো পৌঁছতে পারলাম না, স্ট্যালিন পৌঁছে গেছে, তাহলে তো ইস্টার্ন পার্টটা দখল করে নেবে, ঠিক আছে? তখন সাপ্লাইটা, দাঁড়া শোনো, গল্পটা এবার শেষ হয়নি সেখানে। এবার সাপ্লাই, এবার স্ট্যালিন তো অত বোকা না, তো বুঝতে পেরেছে কেন সাপ্লাই কমে গেছে। তখন চার্চিলকে বলছে যে না শোনো, তোমার কোনো ভয় পাওয়ার কোনো চল নেই, চলো আমরা কথাবার্তা বলি, আমরা ইউরোপকে কিভাবে ভাগ করে নেবো আগে থেকে আমি তোমায় বলে দিচ্ছি, আমি এইটুকু নেবো, তুমি এইটুকু নেবো, আমি কথা দিচ্ছি, আমরা এইভাবে তাহলে ইউরোপের, এই যার জন্য পথদামে ওনারা বসলেন যে আমাদের এই পোস্ট ওয়ার্ল্ড ওয়ার পৃথিবীর, ইট ইজ ভেরি কনসিকুয়েন্সিয়াল। আমরা যে হাসাহাসি করছি, কারণ ধরো আমি আমাদের বাড়ি বাংলাদেশে ছিল, এই যে ভারত ভাগটা হলো, ভারত ভাগের কারণ কিন্তু দ্যাট পার্টিকুলার মিটিং বিটুইন চার্চিল, রুজভেল্ট এন্ড স্ট্যালিন, যেখানে তারা পোস্ট ওয়ার্ল্ড অর্ডারটা কি করে ভাগ করা হবে সেটা তারা ঠিক করে ফেলছেন। আমি স্ট্যালিনকে দোষ দিচ্ছি না, দোষ চার্চিলের। চার্চিলকে আমি বলবো যে সেখানে মেন ক্রিমিনাল, কারণ তারা তখন ভাগ করছেন।
ভাগ করার একটাই কারণ যে তখন সোভিয়েত ইউনিয়ন কিন্তু অলরেডি ইস্টার্ন ইউরোপের অনেকটা জায়গা দখল করে নিয়েছে, এবং কোথায় থামবে কেউ জানে না, কোথায় থামবে যাবে না। তো চার্চিলের ভয় হচ্ছে এরা তো তাহলে গোটা ইউরোপে দখল করে নেবে, তখন উনি থামানোর চেষ্টা করছেন, এবং স্ট্যালিনও খেলাটা বুঝতে পেরে বলছেন যে না, আমি যদি এখন মানে যদি একটু কনসিড না করি, আমি আবার আমেরিকান সাপ্লাই পাবোই না, আমেরিকান সাপ্লাই না পেলে আবার এদিকে আমি জার্মানদেরকে নিয়ে এগোতে পারবো না। তো মোটামুটি চেকমেট হয়ে উনিও বসে আছেন। বললেন চল তাহলে আমরা একটা মানে কালনেমির লঙ্কা ভাগের মতো, কালনেমির লঙ্কা ভাগ বলবো না কারণ এক্ষেত্রে বেশি তারা জিতছিলেন, একটা ভাগাভাগি টাকে থেকে সেরে ঠিক করে। আরেকটা ঘটনা হচ্ছে, আমি যেটা বলার কথা সেটা হচ্ছে স্টালিনকে চার্চিল সঠিকভাবে রিড করেছে, যেহেতু আদান প্রদান ছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে তারা বিশ্বাস করেছিলেন সোভিয়েত ইউনিয়নে থাকা মার্কিন রাষ্ট্রদূতকে। এই যে একটা বড় সমস্যা, আমার সামনে একটা বই আছে বার্লিন, অন্য বার্লিন নিয়ে লেখা বই, এই বার্লিন সমস্যার কারণ কিন্তু মার্কিন রাষ্ট্রদূত। স্টালিন যা বলেন মার্কিন রাষ্ট্র, ওই আমেরিকান অ্যাম্বাসেডার উনি ভাবেন যে আমি স্টালিন আমার বন্ধু, স্টালিন আই কুড রিড স্টালিন। সেখানে উনি যে বার্লিনে যে মানে সোভিয়েত ইউনিয়নের বাহিনী আসবে সেই অ্যাটাকের গল্পটা পুরোটাই একটা উনি ভাওতাবাজি ট্রিক করেন। কাজে স্টালিন কার সাথে বন্ধুত্ব করতেন না, উনি ভেবেছিলেন স্টালিনের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, হি ইজ সেইং হোয়াট ইজ ট্রুথ, কিন্তু তা উনি করেননি। উনি ওই সময় ওনার দুই, যে কথাটা আমি পয়েন্টে চলে এলাম যে কি করছিলেন, উনি ওই সময় দুজন জেনারেলের মধ্যে উনি বেটিং করছিলেন, কোনেফ এবং জুকভ, যে বার্লিন কে আগে দখল করবে, ইউ ও ইউ। হ্যাঁ, মানে একটা ছিল নর্থ দিয়ে আর একটা ছিল সাউথ দিয়ে, এই বার্লিন থাকলে একটা এইভাবে ঢুকছিল, একটা এইভাবে ঢুকছিল, কে আগে দখল করবে। সেলোহাইটের লড়াই যাতে প্রচুর রাশিয়ান সৈন্য মারা যায় তার মূল কারণ হচ্ছে এই দুজন জেনারেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। এবং তার থেকেও বড় কাজ উনি করেন, আমরা জুকভকে সব ক্রেডিট দিচ্ছি, ক্রেডিট অ্যাকচুয়ালি কনস্টান্টাইন রকসোভস্কি। রকসোভস্কি যে জুকভ যে বাহিনীটা নিয়ে, যে বড় ইউনিট ফ্রন্ট নিয়ে উনি বার্লিন দখলের দিকে যান, সেইটার কমান্ডার আসলে ছিলেন কনস্টান্টাইন রকসোভস্কি। কিন্তু কনস্টান্টাইন নামটা একই থাকে, জুকভের নামও কনস্টান্টাইন জুকভ। উনি কি করেন, উনি ওদের মধ্যে চেঞ্জ করে দেন। তখন সবাই বলে যে কেন উনি চেঞ্জ করলেন কেন, এটা তো ঠিক না, একজন এত বড় লড়াই করছে। ইটস ভেরি ব্যাড যে একজন খাঁটি রাশিয়ান নয়, সেরকম একজন ম্যান উইথ পোলিশ ব্লাড উড কনকয়ার বার্লিন, খুব বাজে দেখাবে। হ্যাঁ, রাশিয়ানদের মধ্যে কি বীর নেই? এক। সেকেন্ডলি আরেকজন বলেন এটা কারণ নয়, এটা দেখালে খুব বাজে দেখাবে, পার্সন উইথ গুলাগ হিস্ট্রি কনকয়ার্ড বার্লিন, সেটা আরো বাজে দেখাবে। স্টালিন দুটো উনি যে হ্যাঁ এরকম একটা দায়িত্বশীল কমান্ডার অফিসারকে, হ্যাঁ, যাকে উনি আটকে রেখেছিলেন, এবং স্টালিনের জুকভের উপর কোনো ভরসা ছিল না। ওনার ইচ্ছা ছিল কোনেভ যদি জেতেন ওনার সব থেকে ভালো হয়, কিন্তু কোনেভ সামহাউ জুকভ ওই স্টালিনের গুণ কিছুটা পেয়েছিলেন, হি ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্য নাম্বার অফ ডেথস, উনি ওইটার মধ্যে ক্রস করে বেরিয়ে যান, ফলে ওনার অত লোক মারলেও জুকভ জায়গাটা দখল করে। কিন্তু তারপরও স্টালিনের জুকভের উপর রাগ যায়নি। কিন্তু এখানে একটা জিনিস, 1945-এ যখন সম্মান দেওয়া হলো, মানে রেড আর্মিকে যখন মানে মস্কো রেড স্কোয়ারে সম্মান দেওয়া হচ্ছে, তখন কিন্তু মানে আমি যে শোনা যায় যে জুকভের নামে এত জয়ধ্বনি ওঠে তাতে উনি ঘাবড়ে যায়। এখানে গল্প আছে, এখানে একটা বড় গল্প আছে। গল্পটা হচ্ছে এই যে স্যালিউটটা নেওয়ার কথা, এই স্যালিউটটা নেওয়া হয় হচ্ছে একটা হোয়াইট হর্সে, সাদা ঘোড়া রেডি থাকে, অ্যারাবিয়ান হর্স, সেইটাতে এই স্যালুটটা নেওয়া হয়, আর একজন উল্টো দিক থেকে চার্জ করে। সেই চার্জিং দায়িত্বটা কনস্টান্টাইন রকসোভস্কিকে দেওয়া হয়েছিল। আর স্যালুটটা নেবেন হচ্ছেন মার্শাল স্টালিন। স্টালিন তো একটা মার্শাল খেতাব জুগিয়ে ফেলেছেন, যুদ্ধ না করে মার্শাল হয়ে গেছেন। উনি যখন মার্শাল খেতাবটা নেন, স্টালিন চুপচাপ গিয়ে আস্তা বলে এই ঘোড়া ওঠা প্র্যাকটিস করতেন, যে স্যালুটটা নিতে হবে। সত্যি ঘটনা, এবং এনিবডি ক্যান চেক। আমি দু তিনটে, কেউ যদি আমাকে তোমার ফেসবুকের নিচে লেখে, আই কুড গিভ দেম দ্য রেফারেল, কোনো অসুবিধা নেই। আমি তখন কিন্তু ঘোড়াটা খুব বদমাশ, এবং স্টালিন বহুদিন ধরে ঘোড়াতে না চড়ার জন্য উনি দুদিনের মাথায় ঘোড়াটাকে ফেলে দেয়। somehow the horse could recognize who is the actual knight। এবার ও ফেলে দেয় এবং স্টালিন পরে খুব কোমরে চোট লাগে। স্টালিন যে চোটটা লাগে, কিন্তু স্টালিন কনসিলিট, উনি কাউকে এটা বলেননি যে ওনার এরকম চোট লেগেছে। এবং উনি কি করেন, উনি বলেন জুকভকে বলেন যে আমার ঘোড়া চার্জ দেওয়াটা আমার ঠিক পোষাচ্ছে না, বুঝলে, তুমি নাও। কিন্তু ঘোড়াটা আসলে বেয়াদব ঘোড়া ছিল, এমনি সত্যি সত্যি বেয়াদব ঘোড়া, মানে না, এটা উনি জানেন, স্টালিন জানেন যে ঘোড়াটা বেয়াদব, ঘোড়া এরকম হয়ে গেছে, কিন্তু হি ডিডন্ট পাস দিস ইনফরমেশন টু জুকভ যে ঘোড়াটা সাবধানে চল, ঘোড়াটা কিন্তু বদমাশ। হ্যাঁ,
উনি এটা, ওনার খুব ইচ্ছা ছিল জুকোভও পড়ে যাক, জুকোভ পড়ে গেলে ওনার পাশের যে কাছের লোক কোণে ওনাকে দিয়ে স্যালুটটা উনি নেওয়া হবেন, কিন্তু সেটা হয়নি। স্টালিনের যে ওই ছোট ছেলে, সে বাবার উপর খুব ক্ষিপ্ত ছিল, তখন বাবা ওর মদের রেশনিং করছিলেন, ও খেপে যায়। ও জুকোভকে বলে যে হোয়াট ইউ আর লুকিং ফর দ্য হর্স, ইটস ভেরি ডেঞ্জারাস। আমার বাবা কালকে পড়ে গিয়ে বাবার কালকে পরশু বাবার খুব চোট লেগেছে, তুমি কিন্তু খুব সামলে দাও। জুকোভ বলে ইট ওয়াজ নট ইনফর্ম মি বাই স্টালিন। তখন উনি বুঝতে পারে যে চালটা কি। উনি ঘোড়াটাকে নিয়ে আরো 2-3 জন বড় ক্যাভেলারি লোকেদের সাথে নিয়ে গিয়ে উনি ওটাকে বশ মানিয়ে হি টুক দ্য স্যালিউট, এবং সেটার সময় খুব চেঁচামেচি হয়, তাতে ওনার বিপদ হয়। জুকোভের আরেকটা বিপদ হয়, তখন জুকোভের বাড়িতে অলরেডি তখন বেরিয়ার নামে আগের দিন বলছিলাম, বেরিয়াকে স্টালিন ততদিনে সরিয়ে দিয়ে মানে কিছুটা দায়িত্ব কমিয়ে দিয়েছেন, উনি কাউকে বেশি বড় হতে দিতে চাইতেন না। তার জায়গায় আরেকজন লোককে নিয়ে আসেন, তার নাম হচ্ছে আবাকুমভ। এই আবাকুমভ জুকোভের প্রতিটা বাড়ির প্রতিটা জায়গায় খাবারের সব জায়গায় বাগিং করে দেয়, রেডিও ট্রান্সমিটার লাগিয়ে দেয়, উনি যে হোয়াট দে আর ডিসকাসিং অ্যাবাউট সেই জিনিসটাতে জানতে পারেন। এবং সঙ্গে সঙ্গে 2-3টে জিনিস চুরির অপবাদ জুকোভের নামে দেওয়া হয়, যে জুকোভ জার্মানি থেকে প্রচুর জিনিসপত্র চুরি করে এনেছে। বাইরে একটা কথা বলি, কমিউনিস্ট একটা ফ্ল্যাগের ছবি সবসময় দেয়, যে ওই এপ্রিল মাসে মে মাসে আমরা দিতে থাকে যখন ওই বার্লিন জয়ের ছবি, সেখানে দেখা যাবে সেই লোকগুলো হাতে 2টো করে ঘড়ি। জার্মানিতে গিয়ে রেড আর্মি সোলজাররা প্রচুর ঘড়ি চুরি করে, এবং এতগুলো ঘড়ি চুরি করে আসলে 2-3টে করে ঘড়ি পড়ে থাকতো। জিজ্ঞাসা করা হলে ওরা বলতো যে একটা বার্লিন টাইম দেখা যায়, একটা মস্কো টাইম। আমি আমার বউয়ের কথা ভাবার জন্য একটা টাইম ঘড়িতে অন্য টাইম 2টো ঘড়ি পড়েছি, 3টে ঘড়ি পড়তো অনেকে। তখন বলতে হবে ইংল্যান্ডের টাইম দেখতে, ইংল্যান্ড অ্যাটাক করতে পারে, সেইটার 2-3টে করে ঘড়ি ওরা চুরি করতো। কিন্তু জুকোভ দুটো হল্যান্ডের শর্ট গান পেয়েছিলেন, সেই শর্ট গানটাকে ওরা খাতায় লেখা হয় যে উনি 20 পিস শর্ট গান চুরি করে এনেছে। স্টালিনের অবশ্যই স্টালিনের ইনস্ট্রাকশন ছিল, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ওনার বিরুদ্ধে একটা হয় মানে মামলা হয়, এবং স্টালিন জুকোভকে ডেকে বলেন, জুকোভ এগুলো কি হচ্ছে, তোমার বিরুদ্ধে এত গাদা গাদা অভিযোগ এসছে। স্টালিনের এইটুকু বুদ্ধি ছিল যে যদি জুকোভকে কিছু করা হয়, ইট উড বি আ ডিজাস্টার। এত ওই চিৎকার চেঁচেমেচি, সব থেকে ভালো লোকটাকে এখান থেকে সরিয়ে দেওয়া। কি করে সরিয়ে দেওয়া, জুকোভকে তখন বলা হয় যে তুমি মস্কোতে এসো না, আবাকুমভ লোকটা খুব বদমাস। আমি যদি জানি জুকোভকে কোন একটা দেশের রাষ্ট্রদূত করে ওটা পরে এটা ওনাকে, উনি তো পরে ওনাকে বলা হয় একটা ইউক্রেনিয়ান ফ্রন্ট অনেকগুলো দূরে, মানে মস্কো থেকে দূরে সরিয়ে দেওয়া, মস্কো থেকে দূরে সরিয়ে দেবে, তাহলে তুমি রাশিয়ার বাইরে গিয়ে একটা জায়গায় রাষ্ট্রদূত হিসেবে ভালো খানা। এবং জুকোভ তখন কোকা-কোলা খেতে চাইছিলেন। ইটস এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। জুকোভের কোকা-কোলা তখন সারা ওয়ার্ল্ড ছড়িয়ে আছে, কোকা-কোলা খুব ফ্যান, কোকা-কোলা আর মার্কিন সৈন্যরা কোকা-কোলা খায়, জুকোভ চেখেছিলেন ওই সময়টা মার্কিন সৈন্যদের হাত থেকে, মার্কিনরা একটু সাপ্লাই দিত তখন, মানে তখন চেখেছিলেন। তো হি ওয়াজ লুকিং ফর দ্যাট ক্রেট, যে আমার এরকম একটা দুটো ক্রেট হলে ভালো হয়। তো আইজেনহাওয়ারের সাথে কথা হয়েছে, আইজেনহাওয়ার তখন বলে তো মহা মুশকিল, তোমার না আমাদের কাছে রিপোর্ট আছে। তখন আমেরিকানরা পুরোপুরি নজর রাখা শুরু করেছে, এই কোকা-কোলা ক্রেট আমি পাঠাতে পারি, ইট ওয়াজ ইন অস্ট্রিয়া, কিন্তু অস্ট্রিয়াতে যদি পাঠাই তাহলে বিপদ হচ্ছে, বার্লিন হয়ে যাবে, এটা তোমার সেটা জানতে পেরে যাবে, জানা মাত্র তোমার বিপদ হচ্ছে, তুমি আরেকটা বড় সমস্যা করবে। জুকোভ কিন্তু হি ওয়াজ ফন্ড অফ কোকা-কোলা, তখন এই রংটা পাল্টে দেওয়া হয় কোকা-কোলার, যে কোকা-কোলার টেস্ট যে কালারটা ছিল, কালারের টেস্টটা ওটা পাল্টে দেয়। যে কিন্তু জুকোভ কোকা-কোলার মানে অনেকটা ক্রেট একসাথে নিয়েছিলেন। এটা হচ্ছে ঘটনা। এবং স্টালিন ওয়াজ ফন্ড অফ পেপসি, অনেকে জানে না, স্টালিন পেপসিকে কারখানা খোলার অনুমতি দিতে গিয়েও দেননি, কেন দেননি আমি জানি না, কিন্তু সেটা অনেক আগের কথা, পেপসি কোম্পানি খোলার কথা ছিল সেতে, স্টালিন হয়তো কোনো কারণে পিছিয়ে আসে। যদিও কোকা-কোলা পরে খুলবে, গর্বাচেভ ক্ষমতায় আসার পর 84 পরবর্তী সময়। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমি যতদূর জানি জুকোভকে উনি, মানে তুমি যেটা বলে খুব সত্যি, মানে পানিশমেন্টও দিতে পারছেন না, বিকজ হি ওয়াজ সো পপুলার রেড স্কোয়ারে, হি ওয়াজ গট এ রাউজিং অভিশন। তো তারপর উনি যেটা করেছিলেন, আমি তো আস্তে আস্তে উনাকে সরিয়ে দিচ্ছিলেন বলতে, ওনাকে আমি যতদূর জানি পরবর্তীকালে কোন একটা দেশের রাষ্ট্রদূত হিসেবে সরিয়ে দেন, যে তোমাকে দেশেই থাকতে হবে না। না, রাষ্ট্র মানে ওটা সোভিয়েত রিপাবলিক, দূরে রিপাবলিক, রাষ্ট্রদূত নয়, সোভিয়েত রিপাবলিক দেখতে হবে, একটা দূরে কোনো রাজ্যের গভর্নর করে একটা মানে পার্টিকে, যে তুমি ঠিক আছে তুমি যা থাকো রাষ্ট্রদূত না, এইটা গভর্নর ওই পজিশনে পাঠানো, মানে অনেক বড় সড়ো, শুনতে অনেক বড় নাম, আসলে কাজের কিছু না। কিন্তু অ্যাকচুয়ালি তাকে পুরো মিলিটারি থেকে সাইডলাইন করে দেওয়া হলো, তাকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন দেওয়া হলো, মিলিটারি থেকে সরিয়ে একটা স্টেপ বাই স্টেপ হয়েছে। জুকোভের বাড়িতে পার্টি হতো, পার্টির সময় ওরা হট করে থ্রি চেয়ার্স টু কমরেড স্টালিন, এটা প্রথম চেয়ার্স টু কমরেড স্টালিন, এই কথাটা একবার বলা হয়নি,
সঙ্গে সঙ্গে দেন স্টালিন সেই সময়টা, এই যে আমি যুদ্ধের পরবর্তী সময়টা বলছি, স্টালিনের তখন বিশেষ কোনো কাজ নেই, দেশ ভাগ হয়ে গেছে, ওনার একটাই কাজ, ও গোয়েবলসের ওখান থেকে প্রচুর জার্মান মুভি নিয়ে আসা হয়েছিল, সেগুলো উনি দেখতেন, এই মুভিগুলো আগে ওনার দেখার সুযোগ ছিল না, এগুলো উনি দেখতেন, এবং এটা তখন সিনেমা দেখার ইয়েটা বেড়ে যায়, এবং সারাদিন উনি ওনার বিভিন্ন জনকে আজকে অমুকে মদ খাবে, মানে একজনকে টার্গেট করতেন পার্টিতে, আজকে এই লোকটি মদ খাবে, তাকে মানে কতটা খেতে পারো, সেও খেয়ে যেত, জানতো না যে কোন জায়গায় থামলে তার যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মদ খাওয়া থামালে ইডির নই, তারা মদ খেয়ে যেত। এই সময় স্ট্যালিনের একটা ট্যাকটিস ছিল, উনি জানতেন যে ভদকা বেশি পটে পড়ার পর লোকজন আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না, মনের ভেতরে যেটা আছে আমাকে বলে দেবে। এইটা ইন্টারেস্টিং ডকুমেন্টারি আছে, এটা স্ট্যালিনের টেকনিক ছিল যে উনি মানে তুমি ঠিকই বলেছো, উনি সিনেমা দেখার সময় প্রতিদিন কয়েকজন গেস্টকে ডাকতেন, যে তাদেরকে আকণ্ঠ মদ পান করাতেন, এবং তাদের কাছ থেকে শুনতে উনি জানতেন যে ভদকা একটু পেটে বেশি চললে এদের কাছ থেকে আসল কথাগুলো বেরিয়ে আসবে, তেনাই লোকটা দেখ। এবার এটা হয়তো অনেকের কাছে কমিউনিস্ট যারা পরবর্তী ক্ষেত্রে শুনবে তার বা বাম মনোভাবনা খারাপ লাগতে পারে, ব্যাপারটা তা নয়। ওই যে চিয়ার্স বলা হয়নি, এই কথাটা উইদিন ফিউ মিনিটস আবাকুমোভের লোকেরা স্টালিনের কাছে গিয়ে ইনফর্ম করে যে দেখুন উনি কিন্তু আপনার নামে প্রথম ওয়াইন বা শ্যাম্পেন যা হোক যেটা উনি পানীয়টা কিন্তু প্রথম গ্লাসটা কিন্তু ওই নামে তোলা হয়নি। জুকোভ ইজ গেটিং লার্জার দেন হিজ লাইফ, মেবি লার্জার দেন ইয়োর লাইফ অলসো। তার ফলে জুকোভের যে ছোটখাটো অপরাধগুলো স্টালিন হয়তো ভুলে যেতে পারতেন, কিন্তু ওনার মনে ওইটা প্রিমিয়াম পড়ে, এক্সট্রা প্রিমিয়াম, যে জুকোভ ইজ গেটিং মোর অ্যান্ড মোর ডেঞ্জারাস, পপুলার, তার জন্য ওনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে সরিয়ে দেওয়া, এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে রাশিয়াকে সেভাবে যুদ্ধে লাগে উনি। তো ঠিক আছে, চলো আজকে আমরা এখানে শেষ করি, আমরা পরেরটা করবো হচ্ছে হলডোমার এবং গুলাগ নিয়ে প্র্যাকটিস নিয়ে, যে কিভাবে রাশিয়ান ইন্টেলেকচুয়াল একটা পুরো রাশিয়ান সাহিত্য, নভেলিস্ট, মিউজিশিয়ান, পুরো রাশিয়ান যে একটা বিশাল সমৃদ্ধ কালচার ছিল সেটা কমিউনিস্টদের আন্ডারে কি করে শেষ হয়ে যায় সিস্টেমেটিক্যালি। যদিও ইন্টারেস্টিং আমাকে বলতে হবে, যেক্ষেত্রে লেলিন থাকলে হয়তো মানে এই কাজটা একটু কাছাকাছি করতেন না, কিন্তু স্টালিন যেহেতু নিজে কালচার লোক ছিলেন, এবং কালচার লোক মানে এলিট ভাবতেন আর কি, মানে অনেকটা আমাদের, আমি খুব ওপেনলি বলছি আর কি, ইসলামে যেমন নৃত্যগীত এরকম নিষিদ্ধ, ওনার কাছেও ছিল অ্যাকচুয়ালি সেরকম, উনি একটু ইসলামিক টাইপের ছিলেন আর কি, যে নৃত্যগীত এসব যারা করে তারা হচ্ছে মানে পুরোপুরি এলিট ক্লাসের লোক। আমি একটা জায়গায় একটু দ্বিমত করব, লেনিনও কিন্তু অনেক বুদ্ধিজীবীকে তাড়িয়েছেন, তার লিস্ট আছে, বিশাল বড় লিস্ট করিয়েছেন, কিন্তু উনি অ্যাটলিস্ট গোর্কির হাত থেকে পেনটা কেটে নেন, হোয়াট এভার ইট ইজ, মানে ইউ গিভ লাইক ডেভিল। লেনিন আমার মতে তিনিও একজন শয়তান লোক, কিন্তু তিনি গোর্কির হাত থেকে পেনটা অন্তত কেড়ে নেন। আমি স্টালিনকে শয়তান বলবো না, না আমি বলছি না, কিন্তু প্রবলেম হচ্ছে দেখো যারা ক্ষমতায় থাকে তাদের ওইটুকু শয়তানি করতেই হয়, দ্যাট ইজ অলসো গোজ উইদাউট সেইং। বোথ অফ দেম, পার্টি অ্যাপারেটাস ক্রিয়েটেড স্টালিন, ওই পার্টি অ্যাপারেটাস যে কোনো লোক সেরকমই আচরণ করবে, স্টালিন যেটা করে অন্য একজন নতুন, কিন্তু ঠিক আছে চলো আজকে আমরা পরের দিন তাহলে এটা দেখবো যে কিভাবে সোভিয়েত ইউনিয়নের যে সমৃদ্ধ, মানে এটাও সবাই জানা উচিত যে দেশটা দস্তয়েভস্কি, টলস্টয়, চেকভ, টুরগনভ মানে গোর্কির জন্ম দিয়েছে, মানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ লেখকদের জন্ম দিয়েছে, সেই রাশিয়ান সাহিত্যের ধারাটাকে একটা পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য যাকে বলা হয়, মানে উইদাউট এনি শেড অফ ডাউট, রাশিয়ানদের লেখা দারুণ, মানে সেই দস্তয়েভস্কি যেভাবে মানুষকে দেখেছেন, ওটা যদি কেউ দস্তয়েভস্কির উপন্যাস না পড়লে কেউ পশ্চিমবঙ্গের বামপন্থীদের চিনতেই পারবে না, কারণ দস্তয়েভস্কি এমন কিছু ক্যারেক্টার ওখানে দেখিয়েছেন যেটা পশ্চিমবঙ্গের যুক্তিবাদী বামপন্থীদের হাস্যকর যোগাযোগ চরিত্রের সাথে তুমি মানে 100% মিল পেয়ে যাবে। একটা কথা বলি, পাভলভ, আমরা সবাই জানি কুকুরের টাইমে লালা ঝরে, পাভলভের কাছে লেনিন একবার একটা আবদার করেছিলেন, ডকুমেন্টেড, আমি আবদারটা হচ্ছে যে এরকম কি কোনো কিছু করা যেতে পারে যে মানুষ ওরকম কুকুরের মতো চলবে। হ্যাঁ ওটা বাই বাই দ্য ওটা 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 সিআইও এক্সপেরিমেন্ট করেছে, ওখানে শুধুমাত্র স্ট্যালিন একা না, সিআইও চেষ্টা করেছিল। তো যাক, ইন এনি কেস আমরা পরেরটা যেটা দেখবো যে সবচেয়ে সমৃদ্ধ, পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য যেটা রাশিয়ানরা বিপ্লবের পূর্বে গড়ে তুলেছিল, সেটা কি করে ধ্বংস হয়ে গেল পুরোপুরি, হুইচ ইজ এ শেম এর মধ্যে। কারণ এটা রাশিয়ানরাও, আমি যাদের সাথে কথা বলেছি, আমার প্রচুর রাশিয়ান বন্ধু আছে, তারাও খুব দুঃখ করে এই জন্য যে একটা সময় পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য যারা তৈরি করেছে বাই 19th সেঞ্চুরি, টলস্টয়, চেকভ, দস্তয়েভস্কি, তিনজন একই সময় বেঁচে আছেন, এটা তো ভাবা যায়। গোর্কি কিছুটা পরে, তার আগে তুর্গেনভস্কি, এবং এই অসাধারণ সাহিত্য যেটা পৃথিবীর কোথাও আমি কোনো প্যারালাল দেখিনি, impossible to have that parallel even today.
না, এতগুলো নোবেল নমিনেশন পাওয়াটা তো একটা বিশাল বড় ব্যাপার। না, নোবেলের নমিনেশন দরকার নেই। জেকব দস্তয়েভস্কি আমি বলছি না, কিন্তু টলস্টয় তো নোবেল দিয়ে চলে না। nomination পৃথিবীতে পাওয়া দেখো, পৃথিবীতে সাহিত্যে অনেকেই নোবেল পেয়েছে, বাট নোবডি ক্যান বি, মানে উপন্যাসের ক্ষেত্রে এখন nobody মনেই can- করতে পারে না লোকে। কারণ আজকে তুমি যদি আমেরিকান সাহিত্য দেখো, আমেরিকান সাহিত্য যেখানেই পৃথিবীর সাহিত্য পড়ানো হোক না কেন, যেই লিটারেচারে প্রফেসর হোক না কেন, সবাই রাশিয়ান সাহিত্য, ফ্রেঞ্চ লিটারেচার, না ইংলিশ না, রাশিয়ান লিটারেচার সাহিত্য করে। ছাড়া কিছু হবে না। কিন্তু কেউ যদি উপন্যাস নিয়ে বলতে আসে, সে যেই আসুক না কেন, প্রথমে দস্তয়েভস্কির নাম আসে। নোবডি ক্যান ক্রস হিম, নোবডি ক্যান লিটারালি ক্রস হিম ইন হিজ অ্যানালিসিস অফ হিউম্যান। কারণ আমি আমার লাইফে দুটো ফেজ আছে, এক দস্তয়েভস্কি পড়া আর না পড়া। দস্তয়েভস্কি পড়ার পর আমি মানুষকে যতটা বুঝতে শিখেছি, সমাজকে যতটা বুঝতে শিখেছি, ইট ওয়াজ আনপ্যারালাল টু আন্ডারস্ট্যান্ডিং অফ মাই প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং। তো কিছু কিছু লোক আছে যারা এমন লেখা লিখেছিল যে লেখাগুলো লেখার পর তোমাকেই বদলে দিতে পারবে, তোমাকে পুরো বদলে যাবে, যে শিখেছি। সেই জন্যই লেনিনের লেখা পুরো অনেকে বদলেছে। আই মাস্ট, লেনিনের লেখার অনুবাদ পড়ে আমাদের এই রাজ্য বা দেশে অনেক পাল্টেছে অনেক লোক। না, তারা পড়েনি লেনিনের লেখা। পড়লে তাহলে আমি তোমাকে, সেটা 5 মিনিট লাগবে আমাকে প্রুভ করতে যে তারা পড়েনি। পড়লে ইটস ভেরি রিপালসিভ। আচ্ছা, এটা নিয়ে আলোচনা আমরা করবো, পরে করবো। তো আপাতত আমরা এখানে থাকছি, পরেরটাতে আমরা করছি। চল, আমি জানি না আজকে কেমন লাগলো তোমার কথা বলে, আমি অনেক কিছু গল্প বলে ফেললাম। না ঠিক আছে, গল্পটা লোকে গল্পটা শুনতে চায়, নাহলে তো লোকে শুনবেই না এই পডকাস্ট। চল, বাই।